সালে যে পরীক্ষাটা হয়েছে আর কি, সিস্যাট পেপারটা, সেখান থেকেই মানে বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য হচ্ছে মানে কী ধরনের আসে একটু বুঝে নেওয়ার জন্য। এর আগেও দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। তো 2024 সালে যে কম্প্রিহেনশনগুলো এসেছিলো সেখান থেকে ডাইরেক্ট যদি কোশ্চেনটা তুমি পরীক্ষার কম্প্রিহেনশনটা যদি প্র্যাকটিস করো, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কী ধরনের কম্প্রিহেনশন এখানে আছে। ঠিক আছে, আমরা সবাই ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো করেছি সিন আনসিন, তাই না? তো সিন আনসিনে কি হয় যে কম্প্রিহেনশনকে যদি ভাগ করি তো দু রকম দেখতে পাবো, একটা হচ্ছে ওভার্ট আর একটা হচ্ছে ল্যাটেন্ট। ওভার্ট কোনটা, যে আজ পর্যন্ত আমরা যতগুলোই কম্প্রিহেনশন করে এসেছি পরীক্ষাতে ক্লাস 9, 10, 11, 12 যেগুলোতে, সব হচ্ছে ওভার্ট কম্প্রিহেনশন। ওভার্ট মানে একটা প্যাসেজ থাকবে বা দুটো তিনটে প্যাসেজ থাকবে, তার নিচে কয়েকটা কোশ্চেন করা থাকবে, ওখানে অপশান থাকে না। ওখানে ওই কোশ্চেন যেটা করা হলো তখন প্যাসেজটা প্রথমে পড়ে গিয়ে আবার প্যাসেজে যখন ঘুরে পড়তে যাব তখন আনসারটা ওই কোশ্চেনটাকেও লোকেট করতে পারি অডের মধ্যে, তাই না? মানে প্রতীয়মান থেকে অর্ডের মধ্যেই লোকেট করতে পারি যে হ্যাঁ এটাই এর আনসার হবে। 3-4টে লাইন বুঝতে পারি আর না পারি, ঠিক ওর আশেপাশে থেকে আমরা তুলে দিতে পারি যে এইটা আনসার। তার মানে ওই যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে আবার প্যাসেজটা যখন পড়তে গেছি, পড়তে গিয়ে আমরা বুঝে নিতে পারি যে হ্যাঁ এখানেই বোধহয় আনসারটা কোথাও লুকিয়ে আছে। আর তুলে নিতে গেলে এবার 4 নম্বর থাকলে 2 লেগেই গেল, হয়তো পরিষ্কার করতে পারিনি কি বলতে চেয়েছে, কিন্তু 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে ওভার্ট কম্প্রিহেনশন, যে একদম লিটারাল অর্ডের মধ্যে তুমি খুঁজে পাবে আনসারটা। সিভিল সার্ভিসে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ল্যাটেন্ট, মানে অন্তর্নিহিত মিনিং তোমাকে যদি না বুঝতে পারো কম্প্রিহেনশনে তাহলে পৌঁছাতে পারবে না। তার মানে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের কন্টেন্টটাকে তোমাকে ভালো করে প্রসেস করতে হবে, ব্রেনে প্রসেস করতে হবে। প্রসেস করার পরে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে যে প্যাসেজটা সম্পর্কে, যে প্যাসেজটা কি মেসেজ দিতে চাইছে, যখন বুঝতে পারবে যে কি মেসেজ দিতে চাইছে বা কি বলছে বা কন্টেন্টটা কি মেসেজ দিতে চাইছে, এটা বুঝতে পারার পর তারপরে তুমি আনসারটা করতে পারবে। যদিও এখানে ওর থেকে আরও সিম্পল করে দেওয়া আছে, যে 4টে অপশান দেওয়া আছে। আগে ওভারটে কী হতো, নিজেকে খুঁজে লিখতে হতো, আর এখানে কি আছে, একটা কোশ্চেন করার পরে 4টে অপশান দেওয়া আছে। কিন্তু অপশানগুলো কি হচ্ছে যে ওই প্যাসেজের মধ্যে ডাইরেক্ট রিলেটেড করে আমরা অপশানগুলো খুঁজে পাচ্ছি না, যে এইটা ডাইরেক্ট ওখান থেকে তুলে নিয়ে যে লিখে দিতে পারবো এটা পাচ্ছি না। তার মানে ওই 4টে অপশানের মধ্যে একটা অপশান পারফেক্ট মানে কারেক্ট হবে, সেটার জন্য আমাকে সেই প্যাসেজটাকে ভালো করে বুঝতে হবে। প্যাসেজটাকে কী ধরনের কোন কোন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করব, সেই জিনিসের কয়েকটা আমরা যদি প্র্যাকটিস করি তাহলে মানে খুব ভালো করে বুঝতে পারবো যে কোন কোন জায়গাতে মাইনিউটলি আমাদের মার্ক করতে হবে যে এই কোশ্চেনগুলো উত্তর করার জন্য। কম্প্রিহেনশনের থেকে কি লাভ করতে পারবে সিভিল সার্ভিসের পরীক্ষায়? সবথেকে বড় ইম্পর্ট্যান্ট যে একটা কোশ্চেনকে খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করতে পারবে তুমি, যে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। ধরো একটা প্যাসেজ, একটা চ্যাপ্টার পড়ে গেছি, চ্যাপ্টার পড়ে গিয়ে এবার সেই চ্যাপ্টার থেকে হাজারো কোশ্চেন হতে পারে, যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনের প্রিসাইজ আনসার কি হবে। যারা কম্প্রিহেনশন করবে, যারা পারফেকশন আনতে পারবে কম্প্রিহেনশনে, সে কিন্তু প্রিসাইজ আনসার লিখতে পারবে। আর ইউপিএসসি সেটাই ডিমান্ড করছে। কি ডিমান্ড করছে? অড লিমিট দেওয়া থাকছে, ওই অড লিমিটের মধ্যে তোমাকে লিখতে হবে, আর একটা প্রিসাইজ আনসারের জন্যই বলে। বুঝতে পারলে? আর সিভিল সার্ভেন্টের কাছ থেকে ওটাই এক্সপেক্টেড, যে কোনো কথার বা যে কোনো কাজের প্রিসাইজ আনসার আসবে, যেটা কমও মনে হবে না, যেটা বেশিও মনে হবে না। ঠিক আছে, তো কম্প্রিহেনশনটা ব্যাপক তোমাকে ইনসাইট দেবে যে বিভিন্ন সিচুয়েশনকে ডিল করার জন্য কতটুকু বলা উচিত আর কতটুকু না বলা উচিত, আর কোনটা পারফেকশন, কোনটা কোন লাইনে কথা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, এবং মানে কার সঙ্গে কি রিলেটেড, কোনটা ইররিলেভেন্ট থিং এখানে চলে আসছে মধ্যেখানে কথোপকথনের মধ্যে, সেই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, ইজ দেয়ার এনিবডি ইন অনলাইন? অনলাইনে কে আছে? ওকে, হ্যাঁ, প্যাসেজ 1, আই উইল গেট ইট। দেখতে পাচ্ছ, সবাই বুঝতে পারছো? According to the Food and Agriculture Organization, 1/3 of food produced for human consumption is lost or wasted globally. ঠিক আছে, শব্দ এখানে দুটো ব্যবহার হয়েছে, লস্ট আর ওয়েস্টেড। প্রত্যেকটা জিনিসকে মার্ক করতে হবে। ঠিক আছে, যে হিউম্যান কনজাম্পশন ইজ লস্ট অর ওয়েস্টেড গ্লোবালি। ফুড ইজ লস্ট অর ওয়েস্টেড থ্রু আউট দ্য সাপ্লাই চেন। তাহলে কি করে লস্ট আর ওয়েস্ট হচ্ছে? থ্রু আউট দ্য সাপ্লাই চেন। কি বলছে? ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন টু ফাইনাল হাউসহোল্ড কনজামশন। কোথা থেকে শুরু করলো যে লস্ট আর ওয়েস্ট কি করে হচ্ছে? ইট স্টার্টস ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচার প্রোডাকশন, যেখান থেকে প্রোডাকশন হচ্ছে
আর হাউসহোল্ড কনজাম্পশন যেখানে গিয়ে এসে ইউজটা হচ্ছে, তাহলে মধ্যে এখানে এই যে চেন যেখান থেকে মাঠে চাষ হচ্ছে আলু বড় যে কোনো জিনিস আর সেটা আমার বাড়িতে এসে পৌঁছে সেখানে এসেও লস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই পুরো প্রসেসটাতেই কিন্তু ওয়াস্ট আর লস্ট হচ্ছে কত 1/3 গ্লোবালি, তাই না? The increasing wastage also results in land degradation. এই যে ওয়াস্টেজটা হচ্ছে এটা থেকে ল্যান্ড ডিগ্রেডেশন আসছে, ঠিক আছে, ল্যান্ড ডিগ্রেডেশন বাই অ্যাবাউট 45%। তাহলে কতটা ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, যে 1/3 গ্লোবালি যে ফুড লস্ট আর ওয়েস্টেজ হচ্ছে সেখান থেকে 45% ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে। তার মানে অলমোস্ট 50% ল্যান্ড ডিগ্রেডেশন হয়েছে। তা ল্যান্ডের কোয়ালিটি যদি ডিগ্রেডেশন হয়ে যায় তাহলে আবার তো নেক্সট ইয়ার প্রোডাকশানে ইফেক্ট পড়বে না, হ্যাঁ। তো ল্যান্ড অ্যাবাউট 45% মেইনলি ডিউ টু কার জন্য হচ্ছে, ডিফরেস্টেশন, আনসাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস, ঠিক আছে। যেমন আনসাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস বলতে কি বুঝবো, যে সাধারণত দেখা গেলো যে ল্যান্ডের কথা চিন্তা ভাবনাই করলো না, প্রোডাকশন বেশি আছে তার জন্য সেরকম কেমিক্যাল ইউজ করে ফেললো, ল্যান্ডের ক্ষতি হলো, ঠিক আছে। তো সেটা আনসাস্টেনেবল, যে কিছুদিন পর্যন্ত দেবে প্রোডাকশন, ঠিক আছে, তারপর ল্যান্ডের কোয়ালিটি যখন ডিগ্রেডেড হয়ে যাবে তখন তো সেখানে আর প্রোডাকশনই আসবে না। তো দ্যাট ইজ কল্ড আনসাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস। অ্যান্ড এক্সেসিভ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন, গ্রাউন্ড ওয়াটার এক্সেসিভ যে এক্সট্রাকশন করা হচ্ছে সেখান থেকেও। তিনটে এখানে মেনশন করেছে, the energy spent over wasted food results in about 3.5 billion tons of carbon dioxide production every year. কি হলো, 3.5 billion tons of carbon dioxide produced every year wasted foods এর উপরে যে এনার্জি স্পেন্ড করা হচ্ছে তাতে এতটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হচ্ছে এভরি ইয়ারে। Decay also leads to harmful emission of other gases in the atmosphere, যে পচে যাচ্ছে সরে যাচ্ছে যে এই ওয়াস্টেড বা লস্ট ফুড থেকে, তার থেকেও যে হার্মফুল এমিশন হচ্ছে ডিকে থেকে, সেটা অ্যাটমসফিয়ারে হার্মফুল হচ্ছে আর কি, যে এমিশন অফ আদার গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাড্রেসিং দ্য লস অ্যান্ড ওয়াস্টেজ অফ ফুড ইন অল ফর্মস, তাহলে কোন কোন জায়গাতে অল ফর্মস মানে ফ্রম দ্য প্রোডাকশন স্টেজ টু দ্য হাউসহোল্ড কনজামশন, যে ফুড চেইন যে আছে, যে সাপ্লাই চেইন আছে, এই পুরোটা জায়গাকে যে অ্যাড্রেস করা হচ্ছে। অ্যাড্রেসিং দ্য লস অ্যান্ড ওয়াস্টেজ অফ ফুড ইন অল ফর্মস ইজ ক্রিটিক্যাল টু কমপ্লিট দ্য সাইকেল অফ ফুড সাফিসিয়েন্সি অ্যান্ড ফুড সাস্টেনেবিলিটি। তাহলে এই জায়গাটাকে অ্যাড্রেস করা হচ্ছে, যদি সাপ্লাই চেইন এই এগ্রিকালচারাল প্রোডাকশন লেভেল থেকে কনজামশন লেভেল পর্যন্ত যদি রেকটিফিকেশন না করা যায় তাহলে সাস্টেনেবল ফুড মানে সাফিসিয়েন্সি আসবে না, আর এটা সাস্টেনেবলও হবে না। তাহলে ফুডের একটা অভাব থাকবেই, আর ল্যান্ডের কোয়ালিটি ডিগ্রেডেশন হতেই থাকবে। তো মেসেজ যেটা দিতে চাইছে প্যাসেজটা, তো পরিষ্কার বলছে যে 1/3 ফুড গ্লোবালি ওয়াস্টেড হচ্ছে, তার জন্য যে ওয়াস্টেড হচ্ছে তার জন্য 45% ল্যান্ড ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তিনটে ফর্ম এখানে উল্লেখ করেছে। আর যেটা ডিকে হচ্ছে সেই ডিকে থেকে মানে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে 3.5 বিলিয়ন টনস, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে, এবার এই প্যাসেজটা পড়ার পর ওরা যেটা জানতে চাইবে, বলতে চাইবে যে জিসটা কি ইনফারেন্সেস আসবে, যে পড়ে কি বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। তো এখানে ওরা দুটো 1-2 করে দুটো স্টেটমেন্ট দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট রিফ্লেক্ট দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্সেস দ্যাট ক্যান বি মেড ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইনফারেন্সেস বা অনুমান কি করতে পারি আমরা। তাহলে দুটো অনুমান বলেছে, দুটোই কি ঠিক না দুটোই ভুল, বা একটা ঠিক বা একটা ভুল, এরকম চারটে অপশন আছে। তাহলে the correct methods of food distribution are solely responsible for the loss and wastage of food. দেখো কি বলছে, so the current methods of food distribution are solely responsible for the loss and wastage of food. Land productivity is adversely affected by the prevailing trend of food loss and wastage. দুটো ইনফারেন্সেস আছে, তাহলে প্রথমটাও অ্যাপারেন্টলি মনে হলো ট্রু, আর সেকেন্ডটাও অ্যাপারেন্টলি মনে হচ্ছে ট্রু। তাহলে আবার আমরা প্যাসেজে ফিরে যাই, যে কোথায়, হ্যাঁ বলো ভালো করো।
land productivity is adversely affected by the prevailing trend of food loss and wastage. এখানেই তো কানেকশন। এই হ্যাঁ হ্যাঁ ও ঠিক ধরেছে, ল্যান্ড ডিগ্রেডেশন ভালো। এই বুঝো ল্যান্ড, এই দেখো কানেকশনটা কিভাবে দিয়েছে, ও কিন্তু ডিফরেস্টেশন বা ল্যান্ডের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে সেই কথাটা ব্যবহার করেছে ওখানে। তাহলে ল্যান্ড কোয়ালিটি খারাপ হয়ে গেলে আমি ভাষাতে কিন্তু বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম যে ল্যান্ডের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে প্রোডাকশন খারাপ হবে। তাহলে এইখানে এই যে প্যাসেজের এই জায়গাটাতে যদি যাওয়া যায়, দ্য ইনক্রিজিং ওয়াস্টেজ অলসো রেজাল্টস ইন ল্যান্ড ডিগ্রেডেশন। ল্যান্ড ডিগ্রেডেশন করছে কত পার্সেন্ট? বাই অ্যাবাউট 45%। তাহলে যে ওয়াস্টেজ আর লস্ট হচ্ছে, এই ওয়াস্টেজ আর লসটা 45% ল্যান্ডকে ডিগ্রেড করে ফেলছে। তাহলে কত 1/3 যে গ্লোবালি ফুড ওয়াস্টেজ আর লস্ট হচ্ছে, তাতে আবার ল্যান্ডের কোয়ালিটি কতটা ক্ষতি হচ্ছে, ল্যান্ড মানে ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে আমার অ্যাবাউট 45%। তাহলে ল্যান্ড যদি ডিগ্রেডেশন হয়, তাহলে ওই ল্যান্ডেই যখন আমি আবার যখন কোনো কিছু আবার প্রোডাকশনের জন্য করব, তাহলে স্বাভাবিকভাবে সেটা এফেক্টেড হবে। উত্তরটা ওইখানে। তার মানে ডাইরেক্ট এখানে প্রোডাক্টিভিটির কথা বলেছে, মানে ডিগ্রেডেশনের কথা বলেছে, আর ওখানে প্রোডাক্টিভিটির কথা বলেছে। তাহলে সাধারণত আমরা যদি কানেকশন করি, প্রোডাক্টিভিটিতে শব্দ ব্যবহার নেই এখানে, তাহলে আমরা এটা করতে যাব না, উত্তর করব না। কিন্তু ওখান থেকে ইনফারেন্সেসে আসতে হবে, যখন আমি ব্যবহার করলাম যদি ল্যান্ডের কোয়ালিটি খারাপ হয়ে যায় তো প্রোডাকশন তো অটোমেটিকলি খারাপ হবে, তাই না? 45% ল্যান্ড কোয়ালিটি খারাপ হচ্ছে, 1/3 গ্লোবালি ফুড লস্ট আর ওয়েস্ট হওয়ার জন্য, তাহলে প্রতি বছরই তো সেটা এফেক্টেড হবে। নেক্সট ইয়ারে যখন যাবে তখন সেই 45% ল্যান্ড যে ডিগ্রেডেশন হয়েছে, এই ল্যান্ড ডিগ্রেডেশন কী কী ফর্মে দেখাচ্ছে সাধারণত, যে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, আর আনসাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস হচ্ছে, অ্যান্ড এক্সেসিভ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন। নিচে থেকে অনেকটাই জল তুলে নেওয়া হচ্ছে বলে গ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে নিচে আরও নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, তখন মানে সেটাকে আরও তুলে নেওয়া, আবার বারবার তোলার চেষ্টা করছে, তখন আবার নিচে নামছে, এরকম, ঠিক আছে? আর ডিফরেস্টেশন হচ্ছে, ডিফরেস্টেশন হতে গেলে কি হবে, ল্যান্ড একে অপরকে ধরে রাখতে পারবে না, ধুলোতে পরিণত মরুভূমির মতো হয়ে যাবে, ঠিক আছে? এবার আনসাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস কি, যে একবার লোভের আশাতে হয়তো বেশি হয়তো কেমিক্যাল ইউজ করলাম, ফার্টিলাইজার ইউজ করলাম, কিন্তু ল্যান্ডের কোয়ালিটি খারাপ হয়ে গেল, পরের বার ল্যান্ড বাঞ্জার হয়ে গেল, ঠিক আছে, আনফার্টাইল হয়ে গেল, বুঝতে পারলে না? তো এই ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, এই ল্যান্ড ডিগ্রেডেশন যদি অ্যাবাউট 45% হয়, তো পরবর্তী সালে মানে যখন নেক্সট ইয়ারে আমি করতে যাব, প্র্যাকটিস করতে যাব, কিছু মানে শো করতে যাব, তখন আমার প্রোডাক্টিভিটি খারাপই আসবে। তাহলে এইটা খুব সুন্দর করে এখানে দিয়েছে যে ল্যান্ড প্রোডাক্টিভিটি ইজ অ্যাডভার্সলি অ্যাফেক্টেড খুব বাই দ্য প্রিভেইলিং ট্রেন্ড অফ ফুড লস অ্যান্ড ওয়াস্টেজ। 100% রাইট, 100% রাইট। এইবার প্রথমটাতে যাওয়া, দ্য কারেন্ট মেথডস অফ ফুড ডিস্ট্রিবিউশন আর সোললি রেসপন্সিবল ফর দ্য লস অ্যান্ড ওয়াস্টেজ অফ ফুড। হ্যাঁ, এটাকে বলতে হবে একদম, শুধুমাত্র ওটাই কাজ। তাহলে এখানে বুঝতে হবে এই জায়গাতে প্যাসেজে এই সোললি শব্দটা ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু দ্য কারেন্ট মেথডস অফ ফুড ডিস্ট্রিবিউশন, দেখো সাপ্লাই চেনটা হচ্ছে অনেক বড়, আর ফুড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে দ্য পার্ট অফ দ্য সাপ্লাই চেন। ফুড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে পার্ট অফ দ্য সাপ্লাই চেন। সাপ্লাই চেন আমি কোথা থেকে ধরেছি, যে অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন থেকে, যেই মাঠে যে চাষ হচ্ছে সেখান থেকে, আর হাউস হোল্ড কনজামশনটা, তার এর মধ্যেখানে অনেক বড় একটা সাপ্লাই চেন আছে, ঠিক আছে? শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ইজ এ পার্ট, একটা জায়গাতে পার্ট। তাহলে সাপ্লাই চেনে অনেক কিছু ইনভলভ করে। আমি প্রোডাকশন লেভেলটাকে তো ধরে নিয়েছি প্রথম ফার্স্ট সেন্টেন্সে, দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য ফুড the human consumption lost, the food is lost or wasted throughout the supply chain from initial agricultural production to final household consumption। এই সেন্টেন্সটার মধ্যে উত্তর লুকিয়ে আছে। তার মানে সোললি ওই ফুড ডিস্ট্রিবিউশন সেকশনের মধ্যে নেই, মানে এর ওই সাপ্লাই চেনটা কোথায়, যে আমি পুরোটাই ধরেছি কোথা থেকে সাপ্লাই চেন, একদম যেখান থেকে ধান উঠলো যে মাঠ থেকে, বা মানে এগ্রিকালচার প্রোডাকশন যেখান থেকে, যে জমি থেকে আসছে সেখান থেকে, তারপর যেভাবে ওটা হারভেস্টিং হলো, যেভাবে মানে যত রকম প্রসেস করা হলো, তারপরে প্যাকেজ হলো, তারপরে গেল, তারপরে এসে এবার ডিলারের কাছে আসলো, ডিলার থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবার ডিস্ট্রিবিউশন প্রসেস শুরু হচ্ছে, তাই না? ডিস্ট্রিবিউশনে আসছে,
এবার ডিস্ট্রিবিউশন থেকে আবার রিটেল সেলার থেকে হোল মানে প্রত্যেক হাউস হোল্ড কনজাম্পশন আসছে। তাহলে ডিস্ট্রিবিউশন সোললি নট রেসপন্সিবল, এটা এগ্রিকালচার প্রোডাকশন থেকে একদম ডিস্ট্রিবিউশন মানে তোমার এই মানে হাউস হোল্ড পর্যন্ত, ঘরে এসে যাওয়া পর্যন্ত। ঘরে আমি ধরো 5 কেজি আলু কিনলাম, সেখানে 1 কেজি আলু আমার পচে গেল, ঠিক আছে, প্রপার ইউটিলাইজেশন করতে পারলাম, সেখানেও ওয়েস্টেজ হচ্ছে, তাহলে সেটাও ইনক্লুড করা আছে। বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি ভালো করে আমরা দেখি যে ফুড ইজ লস্ট ওয়ার ওয়েস্টেড থ্রু আউট দ্য সাপ্লাই চেন, এই সাপ্লাই চেন শব্দটাকে যদি আমরা ব্রডার কনসেপ্টে দেখতে পারি তাহলে বুঝবো ফ্রম ইনিশিয়াল এগ্রিকালচার প্রোডাকশন টু ফাইনাল হাউস হোল্ড কনজাম্পশন। তাহলে সোললি ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ নট রেসপন্সিবল। ধরো ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলবো? এগ্রিকালচার যেখানে যা প্রোডাকশন হলো, প্রোডাকশন হয়ে এক জায়গাতে ডিলারের কাছে আসলো, বা ডিস্ট্রিক্ট যে এগ্রিকালচার ফার্ম আছে তার কাছে কনগ্রিগেট হলো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে, ফুড ডিপার্টমেন্টের কাছে, এবার ফুড এটাকে ডিস্ট্রিবিউট করবে, তাই না? তো এই যে ডিস্ট্রিবিউশন প্রসেসটাতে সংস্থা, আর ওখান থেকে যে হয়ে উঠে আসছে সেখানে সমস্যা নেই সেটা তো বলছে না, এবার বলছে ফুললি এগ্রিকালচার প্রোডাকশন থেকে ইনিশিয়াল স্টেজ থেকে একদম হাউস হোল্ড পর্যন্ত বলছে। আর ডিস্ট্রিবিউশনের মধ্যে তো হাউস হোল্ড পড়ছে না, কারণ হাউস হোল্ডে আমার ঘরে আমি 5 কেজি আলু কিনেছি, সেই আলুটা প্রপার ইউটিলাইজেশন আমি করতে পারিনি, তাহলে সেটাও ইনক্লুড করা আছে, তাই না? তাহলে 1 নম্বর স্টেটমেন্ট ইজ নট রাইট, ভ্যালিড হচ্ছে না। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট এটা ভ্যালিড হচ্ছে। তা এর উপরে অপশন কি আছে? অপশন কেমন থাকে না, আরো আছে। হ্যাঁ, রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড রেজাল্টস ইন লেসার কার্বন ফুটপ্রিন্ট, ঠিক আছে। তৃতীয় স্টেটমেন্ট হচ্ছে যে রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড রেজাল্টস ইন লেসার কার্বন ফুটপ্রিন্ট। Post harvest technologies to prevent or reduce the loss and wastage of food are not available. দেখো এটা কি বলছে, পোস্ট হারভেস্ট টেকনোলজিস টু প্রিভেন্ট অর রিডিউস দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড আর নট অ্যাভেলেবেল। কি বলছে যে পোস্ট হারভেস্ট মানে শস্যটা মাঠ থেকে কেটে নেওয়ার পরে তারপর থেকে যে টেকনোলজি যে অ্যাড করা উচিত ছিল সেটা যদি থাকতো তাহলে এইটা লস আর ওয়েস্টেজ ফুডের হতো না। কিন্তু প্যাসেজ তো সে ব্যাপারে কিচ্ছু বলছে না, সাইলেন্ট আছে, প্যাসেজে তো সেই কোনো মেসেজ দেয়নি, কিচ্ছু দেয়নি। এবার বলছে তৃতীয়টা, রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড রেজাল্টস ইন লেসার কার্বন ফুটপ্রিন্ট। বুঝো ভালো করে, যদি আমি লস্ট আর ওয়েস্টেজটা যদি কম করতে পারি তাহলে কার্বন ফুটপ্রিন্টও কম হবে, তাই না? ওখানে 3.5 বিলিয়ন টনস কার্বন উৎপন্ন হচ্ছে, এটা যদি আমি কম করতে পারি লস্ট আর ওয়েস্টেজটাকে তাহলে কার্বন ফুটপ্রিন্টও কম হবে, তাই না? তো এটাই বলেছে সুন্দর করে যে যদি আমরা রিডিউস করতে পারি, রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড যদি রিডিউস করতে পারি, রেজাল্টস ইন লেসার কার্বন ফুটপ্রিন্টস, স্বাভাবিকভাবে তাহলে কার্বন ফুটপ্রিন্টসটা কমে যাবে। ঠিক আছে, রাইট আছে। তাহলে 2 আর 3 রাইট দাঁড়ালো। आंसर 1 2 3 আছে, সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো 1 2 3 2 and 3 1 3 4 and 1 2 4। তাহলে আনসার হচ্ছে বি 2 and 3। ঠিক আছে, তাহলে একবার কি হয় যে প্যাসেজটাকে পড়লাম, পড়ে নিজের মতো করে বুঝলাম, কোশ্চেনে যায়নি। এবার কোশ্চেনে যাওয়ার পরে যখন কোশ্চেনে যে দুটো স্টেটমেন্টকে আমরা চেক করব, ক্রস চেক করব, যখন ধরো হঠাৎ করে একটা ডিসিশন নিয়েই ফেলেছি যে সল্লি কথাটা ধরতে পারিনি, তাহলে এই জায়গাটাকে লোকেট করার চেষ্টা করব যে ওখানে কি বলছে যে ফুড ডিস্ট্রিবিউশন আর সল্লি রেসপন্সিবল ফর দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড। যখন আমি আবার দ্বিতীয়বার এখানে পড়তে যাব তখন বুঝে যাব যে ফুড ইজ লস্ট or wasted throughout the supply chain from initial agriculture production to final household consumption। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনক্লুড করা আছে, শুধু ডিস্ট্রিবিউশনের কথাটা বলা নেই। তাহলে ওটা আমরা প্রমাণ করে দিতে পারবো। দ্বিতীয় স্টেটমেন্টটাও পড়ার পরেও ওটাকে যখন পেয়ে গেলাম যে দ্যাট ইজ রং, তাহলে রাইট আনসারে আসতে হবে। তাহলে রাইট যদি একটা পেয়ে যাবে, চারটের মধ্যে দুটো তিনটে চারটেও রাইট হতে পারে, চারটেও রাইট হতে পারে, তাহলে এইরকম ক্ষেত্রে কি সময়টা বেশি যায়? এইরকম যদি আনসার থাকে, যদি চারটের মধ্যে একটা আনসার হতো, যদি রাইটটা পেয়ে গেছি, যদি নিচে 1 2 2 3 3 4 না থাকতো, তাহলে একটা আনসার থাকলে আনসার আমার সেকেন্ড পড়ার পরেই হয়ে গেছিলো, তাই না? সেকেন্ড স্টেটমেন্টটা পড়ার পরে 100% শিওর হয়ে গেছি যে ওটাই আনসার আছে, তাহলে থার্ড আর ফোর্থ না পড়লেও চলে যাবে।
মানে প্রাইমা ফেসি একটু দেখে নিলে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটাও রং আছে, এটাও রং আছে, সেকেন্ডটাই ঠিক আছে। আর যখন আমাকে মানে কটা রাইট আছে ওর মধ্যে 1 2 বা 2 3 বা 3 4 মানে দেওয়া আছে বা 1 2 3 4 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটাই পড়ে আমাকে বুঝতে হবে, এটাতে একটু সময় নেবে। দ্বিতীয় স্টেটমেন্টটা পড়েও আমি যদি যাই এখানে এই যে ল্যান্ড প্রোডাক্টিভিটি, তাহলে ওইখানে পড়তে গেলে বুঝে যাব। একবার প্রথমে পড়ে একটা আইডিয়া তৈরি করার পরে কোশ্চেনে চলে আসতে হবে, কারণ কোশ্চেনে তুমি যতই ভালো করে 5বার প্যাসেজটাকে পড়ে আসো না কেন, কোশ্চেনে যখন তুমি আসবে আবার তোমাকে প্যাসেজে যেতে হবে। কোশ্চেনে যখন আসবে আবার তোমাকে প্যাসেজে যেতে হবে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে 4বার প্যাসেজে যেতে হচ্ছে। যদি এই আনসারটা এইখানে না হতো 2 নম্বরে বা 4 নম্বরে গিয়ে রাইট হতো, তাহলে 4 নম্বরটা পর্যন্ত তোমাকে প্যাসেজটা বারবার পড়তে হতো। তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই একটু ভালো করে বুঝে নিয়ে প্যাসেজটা, এবার কোশ্চেনটাকে বুঝে নেওয়া যাক। এবার কোশ্চেনের পার্সপেক্টিভে আমি আনসার খুঁজবো প্যাসেজ থেকে, কোশ্চেন কি ডিমান্ড করছে সেই পার্সপেক্টিভে আনসার খুঁজবো। তাহলে সেই আনসার খুঁজতে গেলে তখন 2-3বার আবার প্যাসেজটা পড়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা পেলাম, তারপরে এটা পাচ্ছি কিনা, ঠিক আছে কিনা দেখি। এই যে 3 নম্বরটা ঠিক আছে কিনা দেখছি, হ্যাঁ রিডাকশন ইন দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড রেজাল্টস ইন লেসার কার্বন ফুটপ্রিন্ট। ওখানে বলছে যে 1/3 গ্লোবালি যে ফুড লস্ট আর ওয়েস্ট হচ্ছে, সেখান থেকে 3.5 বিলিয়ন টনস কার্বন উৎপন্ন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। তাহলে যদি আমি ওই ওয়েস্টেজটাকে কম করতে পারি, তো স্বাভাবিকভাবেই আমার কার্বন ফুটপ্রিন্ট কমে যাবে। তাহলে ওখান থেকে আসছে ইনফরমেশন। দ্য পোস্ট হারভেস্ট টেকনোলজিস টু প্রিভেন্ট or reduce the loss and wastage of food are not available। বলছে যে এই ওরা বলছে যে এই যে হারভেস্টের পর যে টেকনোলজিসগুলো অ্যাড করা উচিত ছিল সেইগুলো অ্যাভেলেবেল নেই বলেই এতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এটা তো গ্লোবালি কথা বলা হচ্ছে, তার মানে আমার দেশে হচ্ছে অন্য দেশে হচ্ছে না তাই তো নয়। এই ফুড লস্ট অ্যান্ড ওয়াস্ট তো গ্লোবালি কথা হচ্ছে, গোটা বিশ্বের সঙ্গে। মানে আমার দেশের টেকনোলজি কম, অন্য দেশের টেকনোলজি উন্নত, সেটা তো ব্যাপার পার্থক্য করছে না। আর ওই টেকনোলজিটা নেই মানে কারো কাছে নেই, বাট দ্য প্যাসেজ ইজ নট সেইং অ্যাবাউট দ্যাট। প্যাসেজ এই ব্যাপারে সাইলেন্ট আছে। কোনো একটা স্টেটমেন্ট যদি ট্রুও বলে আর সেই স্টেটমেন্ট যদি নট ব্যাকড বাই দ্য প্যাসেজ, তাহলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ প্যাসেজ কি দিতে চাইছে সেখান থেকে আমাকে আসতে হবে। এই প্যাসেজটার যে মেসেজ থাকবে সেখান থেকে আমাকে উত্তরটা বের করতে হবে। এবার নেই তো মানে গোটা বিশ্বের কাছে নেই এই টেকনোলজি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বেসড অন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। ওই প্যাসেজটা থেকে কি এই অ্যাজাম্পশনসগুলো মেড করা যায়? দ্য ফুড ডিস্ট্রিবিউশন মেকানিজম নিডস টু বি রিইমাজিনড অ্যান্ড মেড ইফেক্টিভ টু রিডিউস দ্য লস অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড। ঠিক আছে, তারপর বলছে ensuring the reduction of wastage and loss of food is a social and moral responsibility of all citizens। একটা জিনিস তো ঠিক আছে যে এটা সোশ্যাল আর মরাল রেসপন্সিবিলিটি সবারই হওয়ার কথা, কিন্তু আমি দেখব যে প্যাসেজ কোথাও ব্যাক্ট করছে কি, ব্যাক্ট বাই করছে কি এই এগ্রিকালচার এই কাজে যারা জড়িত। ধরো যে পুরো গোটা সব সিটিজেন তো এবার ধরে নিয়েছে, সব সিটিজেনকে ইনক্লুড করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ ফুড কনজামশন লেভেলে তো সবাই ইনভলভ আছে। শুধু প্রোডাকশান লেভেলটা যদি থাকতো, তাহলে যে প্রোডাকশান যারা করেছে আর বিজনেস যারা করছে তাদের কথাই যদি বলতো, কিন্তু সাপ্লাই চেনে, তো সাপ্লাই চেন সেটাকে শুধু আনি, এই সাপ্লাই চেনটাকে এমন বৃহৎভাবে তারা ডিফাইন করেছে যে ফুড প্রোডাকশান টু কনজামশান। ঘরে যে খাচ্ছি তাহলে প্রত্যেক মানুষ খাচ্ছে, সবাইকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু তাদের ব্যাপারে সে সেই রকম করে কিছু বলেনি সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে যে ঘরে ওয়েস্টেজ কম হোক বা কিছু হোক, ঠিক আছে। সেই জায়গাতে প্যাসেজ কোনো মেসেজ দিতে চায়নি। The food distribution mechanism needs to be reimagined and made effective to reduce the loss and wastage of food। ঠিক আছে, মানে এই জায়গাটার একটা জায়গাতে একটু ট্রেস পাওয়া যাচ্ছে যে কনজামশন লেভেলকে ইনভলভ করেছে, হ্যাঁ, কিন্তু শব্দটা সিটিজেন ব্যবহার করেছে, সিটিজেন ব্যবহার করেছে। তো সিটিজেন তো গ্লোবালি শব্দটা ব্যবহার আছে, তো গ্লোবালি শব্দতে যদি পিপুল কথাটা ব্যবহার করতো তাহলে সমস্ত পিপুল ইনভলভ হতো, ঠিক আছে। হ্যাঁ, তো যার কারণে ওইখানে মরাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ওতে আমরা ইনক্লুড করতে পারছি না, ঠিক আছে। যার কারণে প্রথম একটাতেই আমরা স্যাটিসফাইড হয়ে গেছি, দ্যাট উইল বি দ্য আনসার। ঠিক আছে, তাহলে অনলি অন ইজ দ্য আনসার।
প্যাসেজ 2 ইকোনমিক্স থেকে। এখানে সব ডাইমেনশন ভরা থাকে, প্যাসেজগুলো পড়বে যখন তো বিভিন্ন খুব ভালো ভালো জিনিসকে তুলে দেওয়া হয়, ওগুলো পড়ে বোঝার ক্ষমতাটা একটু ডেভেলপ করতে গেলে তুমি দেখবে আলটিমেটলি মানে নিজের ক্যাপাসিটিটাও ডেভেলপ হয়, যে কোনো কথা বলার বা কিছু বুঝার বা কতটুকু লিখবো আনসার বা কী করবো বুঝবো কী করে, ব্রডার পার্সপেক্টিভ তৈরি হয় আর কি। প্যাসেজ 2 বলছে অ্যাজ ইনফ্লেশন রাইজেস, পড়েছো তো ইকোনমিক্সে না? As inflation rises, every government previously committed to budget discipline are spending freely to help households. ঠিক আছে, ইনফ্লেশন যেভাবে বৃদ্ধি পাচ্ছে যখন বাড়ছে তখন প্রত্যেক গভর্নমেন্টই প্রিভিয়াসলি কমিটেড যে বাজেট থাকে আর কি, ঠিক আছে, তা সেখানেও হেল্প করে আর স্পেন্ডিং ফ্রিলি টু হেল্প হাউসহোল্ডস, হাউসহোল্ড যারা অ্যাফেক্টেড হচ্ছে ইনফ্লেশনের দ্বারা তাদেরকে হেল্প করার চেষ্টা করছে, মানে বাজেটে যে কমিট করেছিল তার থেকেও বেরিয়ে এসেছে হেল্প করার চেষ্টা করছে। হায়ার ইন্টারেস্ট রেটস অ্যানাউন্সড বাই সেন্ট্রাল ব্যাঙ্কস আর সাপোজ টু হেল্প প্রডিউস মডেস্ট ফিসকাল অস্টেরিটি। ব্যাংক কী করে, ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেয়, তাহলে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিতে গেলে তো স্বাভাবিকভাবেই যে ফিসকাল যে ইনফ্লেশনের যে একটা চাপটা, যে ওই টাকাটা ওই চাপটা একটু জনগণের উপরে কমে যাবে। আমি যদি ব্যাংকে ইন্টারেস্ট বেশি পেতে থাকি তাহলে কিছু তো একটু পেলাম, আগে 4% পাচ্ছিলাম এখন 5% করে দিলাম হয়তো, ঠিক আছে, তাহলে কিছু একটা টাকা আমার যে সেভিংস আছে সেখানেও সেটা বাড়লো, ঠিক আছে, মানে এখন বাড়ছে, এবার এইটা একটু অ্যাডজাস্ট করার সে চেষ্টা করে, ঠিক আছে। তাহলে ওটা কি হয়, প্রডিউস মডেস্ট ফিসকাল অস্টেরিটি, মানে আমার যে এই রাজস্ব সংক্রান্ত যে অসুবিধাটা হয়েছে সেটা একটা মডেস্ট জায়গাতে, নট ফাইনাল অ্যান্ড কনক্লুশন, একটা মডারেট জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যে ওটার দ্বারাই যে সব সলভ হয়ে যাবে সেটা নয়, সেই জন্য মডেস্ট পজিশনে আসার জন্য সে ইন্টারেস্ট রেটটাকে হায়ার করে, ঠিক আছে। বিকজ টু মেনটেন স্টেবল ডেটস হোয়াইল পেইং মোর টু বড়ো গভর্নমেন্টস মাস্ট কাট স্পেন্ডিং অর রাইজ ট্যাক্সেস। তাহলে গভর্নমেন্টকে হয় ট্যাক্স বাড়াতে হবে আর নাহলে যার স্পেন্ডিং আছে গভর্নমেন্টের সেই স্পেন্ডিংটাকে কমাতে হবে, দুটোই জায়গা আছে, খরচ বাজেটে কী হয় একটা স্পেন্ডিং হবে আর একটা রেভিনিউ আসবে, তাহলে রেভিনিউ আসার জায়গাটাকে একটু বাড়াতে হবে আর নাহলে যে খরচের জায়গাটা ছিল সেটা একটু কমাতে হবে, এই দুটোর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। উইদাউট দ্য ফিসকাল ব্যাকআপ মনিটারি পলিসি ইভেনচুয়ালি লসেস ট্র্যাকশন। যদি ফিসকাল ব্যাকআপ না থাকে, এই রাজস্ব সংক্রান্ত যদি ব্যাকআপ না থাকে, তাই আর্থিক পলিসি যে বছরে বাজেট হচ্ছে যেটা সেইটা কিন্তু তার বিপদগামী হবে, ট্র্যাকশন মানে ট্র্যাকচ্যুত হবে, ঠিক আছে, ট্র্যাক থেকে বেরিয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে কি বলছে, উইদাউট দ্য ফিসকাল ব্যাকআপ, যদি রাজস্ব সংক্রান্ত সে যদি ব্যাকআপ না থাকে, মনিটারি পলিসি ইভেনচুয়ালি লসেস ট্র্যাকশন, পথ হারিয়ে ফেলবে। হায়ার ইন্টারেস্ট রেটস বিকেম ইনফ্লেশনারি নট ডিসইনফ্লেশনারি। যদি রেটটাই যদি শুধু বাড়িয়ে দিলাম সেটা অনেক সময় যে ইনফ্লেশনকে কমাবে সেটা নয়, প্রদাহ দেবে, আরো বাড়িয়ে তুলবে, ঠিক আছে, নট ডিসইনফ্লেশনারি মানে যেটা কমাবে তার থেকে নয় সেটা বাড়িয়ে দেয়। বিকজ দে সিম্পলি লিড গভর্নমেন্ট টু বড়ো মোর টু পে রাইজিং ডেট সার্ভিসেস কস্ট। তাহলে গভর্নমেন্টকে বড় করতে হয়, ওই যে রাইজিং প্রাইসেস হয়েছে সেক্ষেত্রে বড় করতে হবে, আর বড় করতে গেলে ডেটের যে থাকবে ডেটের আবার ইন্টারেস্ট বেড়ে যাবে, যে সেটাও আবার বেশি পে করতে হবে, ঠিক আছে। তাহলে ওটাই যে সোল উপায় করেই যে বেরিয়ে আসতে পারবে সেটাই নয়, তার জন্য বলছে যে ফিসকাল ব্যাকআপ থাকাটা যে বাজেটের যে থাকে তার থেকে রাজস্বকে আবার অন্য কোনো জায়গা থেকে আনার জন্য তৈরি রাখতে হবে, ঠিক আছে। আর্থিক যে ফাইন্যান্সিয়াল মনিটারি যে পলিসি আছে তার ব্যাকড বাই ফিসকাল ব্যাকআপ থাকতে হবে, মানে রাজস্ব সংক্রান্ত পলিসি থেকে ওখান থেকে কিছু মানে যে বিভিন্ন ফান্ড আছে সেখান থেকে টাকা নেওয়ার বন্দোবস্ত রাখতে হবে। The risk of monetary unmooring is greater. Unmooring means instability, মানে কনফিউশন হয়ে যাচ্ছে। The risk of monetary unmooring is greater when public debt rises. Public debt মানে সরকারের ডেট যখন রেজ হয়েছে, বিকজ ইন্টারেস্ট রেটস বিকেম মোর ইম্পর্ট্যান্ট টু বাজেট ডিফিসিটস, ঠিক আছে। তাহলে হুইচ অফ দ্য ফলে একবার পড়ে নিয়েছো, এবার প্যাসেজে আসো, প্যাসেজে এসে তারপর প্যাসেজের কোশ্চেন দেখে আবার তখন উপরে যাবে। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট রিফ্লেক্টস দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড র্যাশনাল ইনফারেন্সেস
that can be made from the passage. Central banks cannot bring down inflation without budgetary backing. Central bank cannot bring down inflation. Inflation के कमाते पारबे ना without budgetary backing. পরিষ্কার কথা বলে দিয়েছি, সেন্ট্রাল ব্যাংক তার রেট বাড়াতে পারে, কিন্তু রেট বাড়ালেই সেটা যে কমাবে প্রভাব তাই না, এটা বাড়িয়েও দিতে পারছে। ঠিক আছে, সেই জন্য বলা হয়েছে যে ফিসক্যাল পলিসি মাস্ট বি ব্যাকড দ্য মনিটারি পলিসি। এখানে প্যাসেজে বলে দিয়েছে না, দেখো, উইদাউট দ্য ফিসক্যাল ব্যাকআপ, ফিসক্যাল ব্যাকআপ যদি না থাকে, মনিটারি পলিসি ইভেন্চুয়ালি লসেস ট্র্যাকশন। ফাইন্যান্সিয়াল বাজেটের যে রয়েছে সে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ একটা থাকতে হবে, ব্যাকআপ না থাকলে সে ট্র্যাকশন লস ট্র্যাকশন হবে। তাহলে কথাটা ঠিক বলছে যে সেন্ট্রাল ব্যাংক ক্যান নট ব্রিং ডাউন ইনফ্লেশন। তা সেন্ট্রাল ব্যাংক এখানে তো রেট বাড়িয়ে দিল প্রথমে, ঠিক আছে, যে হায়ার ইন্টারেস্ট রেটস অ্যানাউন্সড বাই সেন্ট্রাল ব্যাংকস আর সাপোজড টু হেল্প প্রডিউস মডেস্ট ফিসক্যাল অস্টারিটি। ফিসক্যাল অস্টারিটিটাকে একটু মডেস্ট করার জন্য, কিন্তু দিস ইজ নট দ্য ফাইনাল। পরেই আবার বলে দিয়েছে যে হায়ার ইন্টারেস্ট রেটস, তাহলে কি হায়ার ইন্টারেস্টটা কে করলো? সেন্ট্রাল ব্যাংকই তো করলো। হায়ার ইন্টারেস্ট রেটস বিকাম ইনফ্লেশনারি নট ডিসইনফ্লেশনারি বিকজ দে সিম্পলি লিড গভর্নমেন্ট টু বড়ো। এইটুকু পড়লে বুঝে যাবে যে সেন্ট্রাল ব্যাংক তার রেটটাকে বাড়ালো, বাড়িয়ে একটা মডেস্ট আসছে, মানে যে মানুষের যে কঠিনাই হচ্ছে সেটাকে একটু মডেস্ট একটা জায়গাতে আনতে পারলো ফিসক্যাল সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে, কিন্তু সলিউশনে আনতে পারছে না। আবার সেন্ট্রাল ব্যাংকের যে হায়ার রেটটা হচ্ছে, সেই হায়ার রেট থেকে যে সলিউশন মানে ফিসক্যালটাকে ফিসক্যাল মানে তোমার কি ইনফ্লেশন যে কি কমানো হবে তাই নয়, এটা প্রদাহ বাড়িয়ে দিতে পারছে, ডিস ইনফ্লেশনারি হয়ে দাঁড়াচ্ছে না। কেন? যে বিকজ দে সিম্পলি লিড গভর্নমেন্টস টু বড়ো। এইটুকু পড়লেই বুঝে যাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট ইজ রাইট, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক ক্যান নট ব্রিং ডাউন ইনফ্লেশন উইদাউট বাজেটারি ব্যাকিং। নেক্সট, the effects of monetary policy depends on the fiscal policies pursued by the government. বুঝতে পেরেছো? পরিষ্কার ওখানে লাইনে তুলে দেওয়া আছে একদম, ট্র্যাকশনে বলে ওই ওখান থেকেই দুটো উত্তর চলে আসছে। দ্য ইফেক্টস অফ মনিটারি পলিসি, যে আমি আর্থিক পলিসিটা করছি সেটা যদি নট ব্যাকড বাই ফিসক্যাল পলিসি থাকে গভর্নমেন্টের, তাহলে কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে। তো সেই যে দ্য ইফেক্টস অফ মনিটারি পলিসি ডিপেন্ডস on the fiscal policies pursued by the government. 100% right. তাহলে এখানে দুটোই অপশন 1 and 2 is right, মানে C is the right answer. ঠিক আছে, based on the above passage the following assumptions have been made. কি হয়েছে? fiscal policies of governments are solely responsible for higher prices. যেখানেই কথাটা solely বলে ব্যবহার করবে খুব সিনসিয়ারলি দেখবে যে প্যাসেজে এরকম কথা বলেছে কি না solely, ঠিক আছে, যে ফিসক্যাল পলিসিস অফ গভর্নমেন্টস আর solely রেসপন্সিবল ফর হায়ার প্রাইসেস। হায়ার প্রাইসেস ডু নট অ্যাফেক্ট দ্য লং টার্ম গভর্নমেন্ট বন্ডস। হায়ার প্রাইসেস ডু নট অ্যাফেক্ট দ্য লং টার্ম গভর্নমেন্ট বন্ডস। এইটা তো প্যাসেজে কোথায় বলেইনি গভর্নমেন্ট বন্ডসের কথা, তাহলে সেটা বাদ, প্যাসেজে কোথাও নেই সেটা। এখন এটাকে জানতে হবে যে ফিসক্যাল পলিসিস অফ গভর্নমেন্টস আর solely রেসপন্সিবল ফর হায়ার প্রাইসেস, এটা solely রেসপন্সিবল নয়, ঠিক আছে, তাহলে neither 1 nor 2। দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয় ডাইরেকশনে, ডাইরেকশন ফর দ্য ফলোইং 4 আইটেমস, চারটে কোশ্চেন আছে, তার ডাইরেকশন কি আছে? রিড দ্য ফলোইং 2 প্যাসেজেস অ্যান্ড আনসার দ্য আইটেমস দ্যাট ফলো দ্য প্যাসেজেস। ইউর আনসার টু দিস আইটেমস শুড বি বেসড অন দ্য প্যাসেজ অনলি। প্যাসেজ যেটা বলছে, প্যাসেজের কন্টেন্ট যেটা আছে ওখান থেকে পড়ে যেটুকু পাচ্ছ তার উপরে, নাকি বাইরেও যদি কথাটা সত্য হয় যে অপশানগুলো দিয়েছে যে না কথাটা সত্যই তো, কিন্তু সেটা যদি প্যাসেজে ইনক্লুড না থাকে, প্যাসেজ যদি সেই মিনিং কনভে করতে না করে চাই, তাহলে কিন্তু সেটা আনসারের মধ্যে আসবে না, ঠিক আছে।
Today, if we consider cities such as New York, London and Paris as some of the most iconic cities in the world. এই প্রথম সেন্টেন্সের মধ্যে দেখবে some of the most iconic cities in the world. It is because plans carrying a heavy systems approach were imposed on their precincts. The backbone of the system theory is the process of translating social, spatial and cultural desirabilities into mathematical modules using computing, statistics, optimization and the algorithmic way of formulating and solving problems. কি বুঝছি এখান থেকে আমরা যদি আজকের দিনে if we consider cities, এই সিটিগুলোকে যদি কনসিডার করি such as নিউ ইয়র্ক, লন্ডন and প্যারিস, এই তিনটেই সব নয়, such as বলা হয়েছে, তারা কারা? as some of the most iconic cities of the world. সিটিজে ওয়ার্ল্ডে আরও আইকনিক সিটিজ আছে, তাদের মধ্যে কিছু আইকনিক সিটিজ যদি লন্ডন, প্যারিস আর নিউ ইয়র্কের কথা যদি আমরা বলি, তাহলে এখানে কি দেখতে পাবো যে ইট ইজ বিকজ প্ল্যানস ক্যারিং এ হেভি সিস্টেমস অ্যাপ্রোচ। যে এই সিটিগুলো বানাতে বা গঠন করতে যে প্ল্যানটা করা হয়েছিল তারা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফলো করেছে। সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এবার নিচেই ডেফিনেশন দিচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচটা কি, ঠিক আছে? অ্যাপ্রোচ ওয়ার ইম্পোজড অন দেয়ার প্রিসিংস দ্য ব্যাকবোন অফ দ্য সিস্টেমেটিক থিওরি। তাহলে সিস্টেমেটিক অ্যাপ্রোচ যে নিয়েছে তাহলে থিওরি থেকে নিয়েছে, সিস্টেমেটিক থিওরি। তাহলে সিস্টেমেটিক থিওরি ব্যাকবোন বলছে ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেটিং সোশ্যাল, spatial and cultural desirabilities into mathematical models using computing, statistics, optimization and algorithmic way of formulating and solving problems. মানে একটা সিটিতে কত রকম প্রবলেম বা অসুবিধা হতে পারে, তার ক্ষেত্রে কীভাবে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে, সেইটার জন্য তারা যে সিস্টেম অ্যাপ্রোচটা যে সিটিটা বানানোর ক্ষেত্রে নিয়েছে প্ল্যান করার সময়, তাতে কি হয়েছে সোশ্যাল, স্পাইটাল অ্যান্ড স্পেশিয়াল অ্যান্ড কালচারাল ডিজায়ারেবিলিটিস, মানে কালচারাল থেকে সব বিভিন্ন জিনিসকে অ্যাসপেক্টকে এবং সেগুলোকে মিক্সড আপ করেছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছে, তারপরে অপটিমাইজেশন, অ্যালগরিথমিক ওয়ে অফ ফর্মুলেটিং, মানে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সেই প্রবলেমের সলিউশন খুঁজে বের করার চেষ্টা করেছে, ঠিক আছে? তারপরে সিটিটাকে তাহলে তৈরি করেছে সেরকমভাবে। তার মানে কোনো একটা ক্ষুদ্র ছোট্ট একটা জায়গাতেই প্ল্যান করে সেই মানে একটা অন ওয়েই মানে একরকমভাবেই তৈরি করেছে না, এখানে একটা মাল্টি ডিসিপ্লিনারি মানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ গঠন নেওয়া হয়েছে। কালচারাল ফ্যাক্টর ইনক্লুড করা হয়েছে, সোশ্যাল প্রবলেমও দেখা হয়েছে, আরও অন্যান্য যে ফ্যাক্টরগুলো থাকে, মানে সমস্ত জিনিসকে কম্পিউটিং ঠিকঠাক করে মানে ওয়েটেজ দেওয়া হয়েছে, দিয়ে সিটিটাকে গঠন করা হয়েছে। দ্য আর্লি ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়েস্ট হুইচ বিগ্যান টু ট্রেন প্রফেশনালস ইন প্ল্যানিং। দেখো আর্লি ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়েস্ট, তো ওয়েস্টের যে সমস্ত ইউনিভার্সিটি আছে তাদের কথা বলছে না, প্রথম যে দুই একটা ওয়েস্টের যে ইউনিভার্সিটি তাদের কথা বলছে, যে আর্লি ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়েস্ট হুইচ বিগ্যান টু ট্রেন প্রফেশনালস ইন প্ল্যানিং, প্ল্যানিংয়ে যাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল, স্পন্ড সাম অফ দ্য মোস্ট ইঞ্জিনিয়াস প্ল্যানার্স, কিছু মানে জিনিয়াস প্ল্যানার তৈরি করেছে সেখান থেকে আর্লি ইউনিভার্সিটি যারা আছে, ঠিক আছে? who were experts in their domain, তাদের ফিল্ডে তারা এক্সপার্টস ছিল, ঠিক আছে? this was because this very subject were absorbed into the planning curriculum. এই প্ল্যানিং ক্যারিকুলামের মধ্যে কি সাবজেক্টগুলো ইনক্লুড করা ছিল? that had its root in the social sciences, geography and architecture. Planning in India and its education differ from the West. ভারতবর্ষের যে প্ল্যানিং ওয়েস্টের থেকে আর যে প্ল্যানিং এডুকেশন সেটা ওয়েস্টের থেকে এটা আলাদা, ঠিক আছে? ওরা যেভাবে করে এসছে তাহলে সেই যেই করেছে দুই তিনটা সিটির কথা উল্লেখ করে বললো যে খুব গ্ল্যামারাস সিটিজ, এই সিটিজগুলোর যে প্ল্যান হয়েছে, যে প্ল্যানার তৈরি করেছে তারা কি দৃষ্টিভঙ্গি রেখেছিল, সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইউজ করেছিল। এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা কি, যে বিভিন্ন রকমভাবে সোশ্যাল, স্পাইটাল থেকে শুরু করে কালচারাল থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে মানে বিভিন্ন জিনিসকে ক্যালকুলেট করে তারা এই সিটিগুলোর ক্ষেত্রে প্রবলেম সলভ করার চেষ্টা করেছে, ঠিক আছে? আর দিস ওয়াজ বিকজ দ্য ভেরি সাবজেক্টস আর অ্যাবজর্বড ইন দ্য কারিকুলাম। এই প্ল্যানিং ক্যারিকুলামের মধ্যে কী ইনক্লুড হচ্ছে? রুটস ছিল কি সোশ্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, আর্কিটেকচার। এইটা ভারতবর্ষের ক্ষেত্রে বলছে যে যদি আমরা দেখি প্ল্যানিং ইন ইন্ডিয়া
অ্যান্ড ইটস এডুকেশন ডিফার ফ্রম দ্য ওয়েস্ট, ওয়েস্ট থেকে ডিফার আছে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে হবে যে ভারতবর্ষের তো ডিফার বললো, তো ভারতটা কি ডিগ্রেডেড বললো না কি বললো, এই জায়গাটাতে কোনো জায়গাতে ইনফারেন্স আনতে পারছি না আমরা। ও 3টে সিটির কথা প্রথমে উল্লেখ করেছে, সাম অফ দ্য আইকনিক সিটিজ, তার মানে ওয়ার্ল্ডের আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইকনিক সিটিজ আছে, ভারতবর্ষও হতে পারে, আরও আইকনিক সিটিজ ভারতবর্ষ হতে পারে, কিন্তু ওই কটার কথা সে বলেছে সাম অফ দ্য আইকনিক সিটিজ, ওই 2-3টাকে যদি দেখা যায় তাহলে কী কী জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে। তাহলে ওই একই জিনিসই রেশনাল ইনফারেন্স কি আসবে, কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যদি আরবান প্ল্যানিংয়ের যে কোনো দেশে যদি কারিকুলাম তৈরি করতে হয় তাহলে সেটা একটা ডাইভার্স করতে হবে, ডাইভার্স মানে সব রকম দিক ক্যালকুলেশন করে করতে হবে, আর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে হবে। এই শব্দটা কিন্তু ওখানে ব্যবহার হয়নি, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কিন্তু ওখানে ব্যবহার করা হয়নি, কিন্তু ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কাকে বলে, যখন কোনো একটা সমস্যা বা কোনো কিছু কোনো একটা জিনিসকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে তার সলিউশন দেওয়া হবে, তখন যেমন সামাজিক অর্থনৈতিক থেকে তো পলিটিক্যাল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা ভাবনা করা হচ্ছে কোনো একটা ইস্যুকে সলভ করার জন্য, তখন এটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আন্তঃবিভাগীয় মানে বিভিন্ন যে সাবজেক্টস আছে সেই সাবজেক্টসগুলোকেও কিন্তু চিন্তা ভাবনা করে করা হচ্ছে, যেমন সোশ্যাল কালচারাল, তারপরে সোশ্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, আর্কিটেকচার, সমস্ত কিছুকে তুলনা করে সব কিছু করে এটা করা হচ্ছে। তাহলে এখানে বলাই পরিষ্কার বলেছে কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাহলে যতগুলোই সমস্যা সেখান থেকে আসা রাস্তা দেখা দিচ্ছে যে যদি ডাইভার্স আমরা যদি একটা রাস্তা নিই তাহলে সেটা কিন্তু আর হবে না, তাই না? তাহলে কথাটা ঠিক আছে। এই সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইন্টারডিসিপ্লিনের মতো ইউজ করে, এখানে প্যাসেজে প্রথমে পড়লেই আমরা পেয়ে যাব কি বলছে, দ্য সিস্টেম থিওরি ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেটিং সোশ্যাল, স্প্যাটিয়াল অ্যান্ড কালচারাল ডিজারেবিলিটিস, ম্যাথামেটিক্স অনেক কিছু ইনক্লুড করা আছে বিভিন্ন জিনিস, তারপর লাস্টে গিয়ে বলছে এখানে দিস ওয়াজ বিকজ তারা যে এক্সপার্ট হয়েছে তাদের ফিল্ডে প্ল্যানিংয়ে বিভিন্ন জায়গায় আর্লি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে দিস ওয়াজ বিকজ দিস ভেরি সাবজেক্টস ওয়ার অ্যাবজর্বড ইন্টু দ্য প্ল্যানিং কারিকুলাম। প্ল্যানিং কারিকুলামের মধ্যে এই ভেরি সাবজেক্টস যেগুলো উল্লেখ করছি নিচে প্ল্যানিং কারিকুলামের মধ্যে উল্লেখ আছে মানে ইনক্লুড করা আছে, দ্যাট হ্যাড ইটস রুটস ইন দ্য সোশ্যাল সায়েন্সেস। তাহলে সোশ্যাল সায়েন্সেস মানে অনেক কিছু হয়ে গেল, একটা সায়েন্স নয়, সোশ্যাল সায়েন্সেস, এবার জিওগ্রাফি অ্যান্ড আর্কিটেকচার। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে ওই প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, যার কারণেই এত সুন্দরভাবে সিটিগুলো গঠন করা সম্ভব হয়েছে। তাহলে এখানে পরিষ্কার কথা হচ্ছে যে কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, রাইট? In India, city administration is under bureaucracy, which lacks formal training in urban planning and management. City administration bureaucracy আন্ডারই আছে, কারণ তোমার যে কোনো মিউনিসিপ্যালিটি হোক, যে কোনো তোমার লোকাল লেভেল গভর্নমেন্ট হোক, মানে ধরো মিউনিসিপ্যালিটি সিটি মানে সিটি অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন সেগুলোই তো বলবো, পলিটিক্যাল পার্সনও আছে আর বিউরোক্রেটিক পার্সনও আছে, ঠিক আছে, ঠিক আছে। ইন ইন্ডিয়া সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার বিউরোক্রেসি হুইচ ল্যাক্স ফর্মাল ট্রেনিং ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কিন্তু এই ব্যাপারটা প্যাসেজের সঙ্গে কোনো রিলেটেড নেই, কি আছে না আছে প্যাসেজের সঙ্গে কোনো রিলেটেড নেই। In India, the management of urban areas is a local affairs. তাহলে সত্যি কথাই মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আরবান অ্যাফেয়ার্স তো মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আর কর্পোরেশন অ্যাফেয়ার্স। তাহলে লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা আছে আমাদের এখানে, লোকাল সেলফ গভর্নমেন্ট দেখে সেটা মিউনিসিপ্যাল গভর্নমেন্ট দেখে, তাই না? In India, the management of urban areas is a local affairs with a chronic problem of insufficient funds. এবং মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের কাছে কম ফান্ড থাকে, সরকার কম ফান্ড দেয়, কথাটা সত্য, কিন্তু প্যাসেজের সঙ্গে কি সম্পর্ক? প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো রিলেশন নেই, প্যাসেজ এই ব্যাপারে বলছেই না কিছু। With high density of population and widespread poverty in our urban areas,
with high density of population and widespread poverty in our urban areas, planned development in them is very difficult. কথাটা খুবই সত্য। যেখানে যতটুকু একটা সিটির সাস্টেন করার ক্ষমতা থাকবে, ধরো কলকাতা সিটি 50 লক্ষ লোককে সাস্টেন করতে পারবে। এখন যে জল সিস্টেম আছে, এখন যে ইলেকট্রিসিটি সিস্টেম আছে, এইখানে 50 লক্ষ জায়গাতে যদি 2 কোটি লোক বসবাস করে, তাহলে তো সেটা বার্ডেন হবেই, ওভারবার্ডেন হবেই। তাহলে এই কথা ঠিকই আছে যে উইথ হাই ডেন্সিটি অফ পপুলেশন অ্যান্ড ওয়াইড স্প্রেড পোভার্টি, সব জায়গাতেই যদি দারিদ্রতা থাকে, ইন আওয়ার আরবান এরিয়াজ, প্ল্যান ডেভেলপমেন্ট ইন দেম ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ তাদের কাছ থেকে তো পয়সাও আসবে না। যে আমি ধরো একটা বড় ইনভেস্টমেন্ট করবো, যে বড় একটা প্ল্যান করবো, ভালো শুদ্ধ মানে পরিষ্কার জল দেবো বা ইলেকট্রিসিটি মানে দেবো ঠিকঠাক করে, যাতে ঝড়ে পিলার পড়ে না যায়, যে আন্ডারগ্রাউন্ড করে ইলেকট্রিক কানেকশন দেবো, কিছু করলে তো সব ইনভেস্টমেন্ট আসবে। সেই টাকা হয়তো পোর পিপুল থাকলে তো দিতে চাইবে না, কথাটা সত্যি। কিন্তু এর সঙ্গে প্যাসেজে কোনো সম্পর্ক নেই। প্যাসেজ এই ব্যাপারে কিছু বলেনি, শুধু বলেছে যে ভারতবর্ষের প্ল্যানিং ওয়েস্টার থেকে প্ল্যান থেকে ডিফারেন্ট, অ্যান্ড প্ল্যানের এডুকেশন থেকে ডিফারেন্ট, আর কিছু বলেনি। তাহলে আনসার সেই একটাই হলো এ। বুঝতে পেরেছ? এখানে চারটে অপশান আছে, এখানে এ বি সি ডি আছে, তার মধ্যে একটাই আনসার হবে। এক্ষেত্রে আনসার বের করাটা খুব সহজ হয়ে যায়, যে একটা পারফেক্ট আনসার হবে, বাকিগুলো হবে না। ঠিক আছে? আর যখনই ওই এ 1 2 3 4 চলে আসে, তখন একটু কনফিউশন চলে আসে। Based on the above passage, the following assumptions have been made. ওই প্যাসেজ থেকে এই অ্যাজাম্পশনস মেড করা যায়। ইন্ডিয়া নিডস দি নিউ জেনারেশন অফ আরবান প্রফেশনালস উইথ নলেজ রিলিভেন্ট টু মডার্ন আরবান প্র্যাকটিস। ঠিক আছে? Indian universities at present have no capacity or potential to impart training in system approach. Next sentence যদি আছে, Indian universities at present have no capacity or potential to impart training in system approach. যে সিস্টেম অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, সেই সিস্টেম অ্যাপ্রোচটার ক্যাপাসিটি ভারতবর্ষের যে ইউনিভার্সিটি আছে সেটা দেওয়ার মতো ক্ষমতা নেই। প্যাসেজে কোথাও বলেনি যে ভারতবর্ষের কাছে এই ক্ষমতা আছে কি না আছে, সেটা নয়। আর বলছি, তুমি যে সিটি কথা উল্লেখ করেছো, সেটা সাম অফ দ্য আইকনিক সিটিস, মানে আইকনিক সিটিস ওয়ার্ল্ডে আরও অনেক আছে, তার মানে ওই তিনটে আইকনিক সিটিস নাই। ওই তিনটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে তুমি সেইটা বলেছো, কিন্তু ওটা ছাড়াও বিশ্বে আরও আইকনিক সিটিস আছে। ইট মে বি ইন্ডিয়াতেও আইকনিক সিটিস আছে। ঠিক আছে? তাহলে ভারতবর্ষের ইউনিভার্সিটির কাছে সেটা আছে কি না আছে, সেইটা এখান দ্বারা প্রমাণিত হয় না। তারপরে ইন্ডিয়া নিডস এ নিউ জেনারেশন অফ আরবান প্রফেশনালস। কোথায় বলেছে ভারতবর্ষের ক্ষেত্রে যে ভারতবর্ষের ডিগ্রেডেশন পজিশনে আছে? কোথাও তো বলা হয়নি। ভারতবর্ষের ক্ষেত্রে যে ডিগ্রেডেশন, আমি অনেক দেখলাম অনেকে আনসার এটা করেছে, এটাকে রাইট করেছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট শুড বি অ্যাকচুয়ালি। ভারতবর্ষ ডিফারেন্ট পলিসি, ডিফারেন্ট এডুকেশন প্রসিডিওর ফলো করে। তার মানে এটাই নয় যে ওই তিনটে সিটির ক্ষেত্রে যেভাবে সাকসেস হয়েছে, তাহলে মানে এখানে তো হরপ্পান সিভিলাইজেশনে ছিল, যে বিশ্বে কোথাও সভ্যতা যখন ছিল না। ঠিক আছে? তাহলে সেটা যে ওই তিনটাকেই ফলো করে করতে হয়েছে, ওর সিস্টেমেটিক অ্যাপ্রোচকেই ফলো করে করতে হয়েছে। আজ সে সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলতে পেরেছে, ভারতবর্ষ হয়তো তারা অনেক আগেই সেটা হয়তো মানে ব্যাখ্যাটা দিতে পারেনি, পরে একটা প্যাসেজ আসবে, এরকম প্যাসেজ আসবে যে সে হয়তো তার মতো কাজ করেছে। ঠিক আছে? তো ওই তিনটে সিটি আইকনিক বলতে ওই তিনটেই নয়, সাম অফ দ্য আইকনিক সিটিজ যার এক্সাম্পল আমরা দিয়েছি। সেই ক্ষেত্রে এখানে কোথাও বলে না যে ইন্ডিয়া ইজ ইন ডিগ্রেডেড কন্ডিশন, প্যাসেজে কোথাও বলছে না। বা ইন্ডিয়া এডুকেশন, এই প্ল্যানিং এডুকেশন ওয়েস্টের থেকে একটু আলাদা, ওরা যে অ্যাপ্রোচ ফলো করছে সেখান থেকে আলাদা, বাট ইট ইজ ইন ডিগ্রেডেড কন্ডিশন, ইট ইজ নট সেড এনিওয়্যার। ঠিক আছে? সেই জন্যে দিস শুড নট বি রাইট অলসো। ইন্ডিয়া নিডস এ নিউ জেনারেশন অফ আরবান প্রফেশনালস। যে আরবান প্রফেশনালস নিউ জেনারেশন লাগবে ইন্ডিয়াতে, সেটাও বলছে না। উইথ নলেজ রিলিভেন্ট টু মডার্ন আরবান প্র্যাকটিসেস বলতে চাইছে ভারতের কাছে এটা নেই। প্যাসেজ কোথাও বলেছে যে ভারতের কাছে এটা নেই, তাহলে বোথ অফ দেম উড নট বি দ্য রাইট, মিনস নাইদার ওয়ান নট ওয়ান টু। এখানে লাস্টে এসেই একটা এসছে যে প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস এডুকেশন ডিফার ফ্রম দ্য ওয়েস্ট। ঠিক আছে? একটাই সেন্টেন্স আছে। প্যাসেজ 2 কি অসুবিধা হচ্ছে কোথাও বুঝতে? হ্যাঁ, দেখো আর একটা প্যাসেজ, নট এভরি ভয়েস অন দ্য ইন্টারনেট কমান্ডস দ্য সেম কাইন্ড অফ অডিয়েন্স। সোশ্যাল মিডিয়া আমরা যেটা ধরেই নিই যে সোশ্যাল মিডিয়াতে কিছু এসছে মানে ঠিকই ধরে নিই এই ব্যাপারটা। ঠিক আছে? তো
খুব ইম্পর্টেন্ট প্যাসেজ দেয় আর কি। নট এভরি ভয়েস অন দ্য ইন্টারনেট কমান্ডস দ্য সেম কাইন্ড অফ অডিয়েন্স। When anonymous private entities with high capital can pay for more space for their opinions, they are effectively buying a louder voice. একই ধরনের একই জাতীয় যদি কিছু ক্যাম্পেইন দেওয়া হয় বা কিছু পোস্টার দেওয়া থাকে, সবটাই কিন্তু সমান জায়গা করে নিতে পারে না। যার কাছে যত বেশি পয়সা ইনভেস্ট থাকে সে ততটা সেটাকে মার্কেটিং করতে পারে, সে ততটাই দখল করে নিতে পারে, তাই না? কি করবে গুগল, কি করবে ফেসবুক? ও তো পয়সাতেই চলছে না। মানে তুমি একটা খারাপ মেসেজও কিছু দাও যে এটাকে ছড়াতে ওই স্প্রেড করতে হবে, কি কন্টেন্ট আছে দেখতে যাবে না, কন্টেন্ট পাবলিক কতটা খাচ্ছে সেটা দেখবে। পাবলিক দেখে খুব বেশি নিচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি যাক যাক, দেখছে তো আমার ইন্টারনেট ইউজ তো হচ্ছে, ঠিক আছে, আমার নামটা তো ছড়াচ্ছে, কোনটা ঠিক আর কোনটা ভুল তাতে যাওয়ার তার কোনো ব্যাপার নেই, আর ও টাকা পাচ্ছে কিনা সেটাই বুঝবে। আর আমরা সেটাই দীর্ঘদিন দেখতে দেখতে সেটাকে রাইট মনে করে ফেলি, যে সোর্স অফ ইনফরমেশন হিসেবে মনে করি আর কি। তাহলে বলছে নট এভরি ভয়েস অন দ্য ইন্টারনেট কমান্ডস দ্য সেম কাইন্ড অফ অডিয়েন্স when anonymous মানে একই জাতীয় প্রাইভেট এন্টিটিস উইথ হাই ক্যাপিটাল ক্যান পে মোর স্পেস ফর দেয়ার অপিনিয়ন্স, দে আর ইফেক্টিভলি বাইং এ লাউডার ভয়েস। মোর স্পেস পেয়ে যাচ্ছে, মোর জায়গা পেয়ে যাচ্ছে, মোর লোকের কাছে ছড়িয়ে যাচ্ছে শুধুমাত্র পয়সা খরচ করে, ঠিক আছে। ইফ পলিটিক্যাল ডিসকোর্স ইন দ্য ডিজিটাল স্পেয়ার ইজ এ ম্যাটার অফ আউটসাইনিং অনস অপোনেন্ট, যদি আমার অপোনেন্টকেই উড়িয়ে দিতে হয়, যদি করতে হয়, till the election is won, then the quality of politics suffers. তো সে একই জিনিসই হবে যে এইরকম ক্ষেত্রে, যে এই সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে দেখলেন না, ইলেকশন আগে এমন খরচ এসেছিলো যে আমেরিকান ফান্ডের এসেছিলো সব খরচ আর কি। সব জায়গাতে একটা জিনিস দেখতে পেতে যে মোদির অহংকার হয়ে গেছে, এইটা সবার মধ্যে মনের মধ্যে ঢুকে গেছিলো, মোদিজির একটা অহংকার হয়ে গেছে, মানে প্রাইম মিনিস্টার হিসাবে একটা অহংকার হয়ে গেছে সব মানুষের, যে সিট কমলো তবুও সবাই মোটামুটি ধরে নিল, কিন্তু কীভাবে যে সোশ্যাল ক্যাম্পেইন চললো এটার মানে বিরুদ্ধে আর কি, মানে ওর বিরুদ্ধে, সেইটা কিন্তু মাইন্ডফুল হলো না। যখন আস্তে আস্তে ধরা পড়লো তখন যে করলো সেই সরকারই পড়ে গেল আমেরিকা, ঠিক আছে। If political discourse in the digital sphere is a matter of outshining one's opponent till the election is won, then the quality of politics suffers. স্বাভাবিকভাবে পয়সা খরচ করেই কেউ যদি সোশ্যাল মিডিয়াতে এসে যদি নিজের প্রভুত্ব দেখিয়ে দিতে পারে এবং জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়ে যায়, whether right or wrong that is not the matter, কি ঠিক আর কোনটা ফিলছে না, যে বারবার লোকের কাছে আসছে এই মেসেজটা, ও বুঝে যাচ্ছে 10 বার 15 বার দেখার পরে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, ঠিক, খুব ভালো, তো বাস এরকম, তাহলে জেনুইন পলিটিক্স সাফার করবে। The focus of social media is restricted to the promotion of content that generates more user engagement regardless of how inflammatory the content may be. The social media ফোকাসই হচ্ছে যে সেইটাকে প্রমোট করা যেটা মোর আর মোর জনগণের কাছে পৌঁছাবে এবং জনগণ সেটাকে ডিমান্ড করবে, চাইবে আর কি, ঠিক আছে। যতটা ওর মধ্যে কন্টেন্টটা ইনফ্ল্যামেটরি আছে বা ক্ষতিকারক আছে সেটা সে দেখতে যাবে না। তো সোশ্যাল মিডিয়ার কাজ যে যত লোক দেখবে এটা, মানে যতজনকে ছড়িয়ে দেওয়া যাবে ততটাই তার আনন্দদায়ক এবং তার লাভের ব্যাপার। কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা ক্ষতিকর কোনটা ভালো, এইটা তার মধ্যে আসে না। সেই জন্য পরিষ্কার বলছে যে প্রমোশন অফ কন্টেন্ট দ্যাট জেনারেটস মোর ইউজার এনগেজমেন্ট, যারা মোর ফেসবুকে যতক্ষণ লেগে থাকবে দেখবে যে এত ঘন্টা ফেসবুক দেখা হলো ভারতবর্ষে, আমেরিকাতে এত, এই দেশে এত ঘন্টা, মানে মোর ইউজার কতজন দেখেছে এই জিনিসটা, সার্কুলেশন অফ, হ্যাঁ, রিগার্ডলেস অফ হাউ ইনফ্লামেটরি দ্য কন্টেন্ট মে বি, যে কন্টেন্টটা কতটা ক্ষতিকারক হতে পারে, হ্যাঁ, সেইটা জিনিস, সেটার উপরে কন্টেন্ট ফোকাস থাকে না। Which one of the following statements best reflect the central idea of the above passage? কি বলছে, constructed as a marketplace of views, social media ensures instant access to information. আমরা সেটাকে ইনফরমেশন হিসেবে ধরেই নিই, কেন যার যত টাকা থাকে সে ততটা সার্কুলেট করতে পারে। ইনফরমেশন যেটাকে ধরবো যে কোনো ইনফরমেশন হলে দ্যাট শুড বি রাইট, তাহলে রাইট না রং সেটা ডিফার করছে না, যে যত খরচ করছে সোশ্যাল মিডিয়াতে সে ততটা সার্কুলেট করে যেতে পারছে, কন্টেন্ট কি সেটা ম্যাটার করছে না। বুঝতে পারছো এটা ভুল? তাহলে
তারা ইনফরমেশনের জন্য, যে এনসিওর্স ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ইনফরমেশন। যে আমি টিভিতে একটা খবর শুনলাম সেরকম মতো সেটা রাইট নয়। টিভিতে যদি কোনো একটা খবর শুনি তাহলে দ্যাট শুড বি ব্যাকড বাই সাউন্ড ইনফরমেশন, মানে সাউন্ড নলেজ, যে হ্যাঁ ওটা অবশ্যই ঘটেছে, নাহলে এটা বলবে কেন। সে একটু টুইস্টেড হতে পারে কিন্তু ঘটনা ওই রকম কিছু ঘটেছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল অর মরাল ইনস্টিটিউশনস বাট দ্য প্রোডাক্টস বিল্ট বাই কোম্পানিজ টু মেক প্রফিটস, তাই না? একদম পারফেক্ট, এটাই বলতে চেয়েছে যে সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল অর মরাল ইনস্টিটিউশনস। স্বাভাবিকভাবে ও কোনো আইডিওলজিতে চলে না, বলেও তো দিয়েছে যতটা এনগেজমেন্ট করতে পারবে, কন্টেন্ট কী আছে সেটা দেখবে না, তার কাছে আইডিওলজি না। একটা ভুল মেসেজ যদি থাকে, টাকা যদি পে করে থাকে, তাহলে সার্কুলেট কতজন, 40,000 লোকের কাছে পৌঁছাতে হবে, ঠিক 40,000 লোকের কাছে পৌঁছে দিবে ও, ঠিক আছে, টাকা পেয়েছি 40,000 লোককে পৌঁছানোর জন্য, ঠিক আছে। মরাল ইনস্টিটিউশনস নয়, ঠিক আছে, বাট দ্য প্রোডাক্টস বিল্ট বাই কোম্পানিজ টু মেক প্রফিট। তাহলে ওতে কোম্পানিজ যেমন করে তার প্রোডাক্টকে দেয়, যেমন করে সাজিয়ে দেয়, সেইভাবে সেটা অ্যাডভার্টাইজমেন্ট চলে, ঠিক আছে। দিস ইজ রাইট। সোশ্যাল মিডিয়া হ্যাভ বিন ক্রিয়েটেড টু স্ট্রেংথেন ডেমোক্রেসিস, কোনো সম্পর্ক নেই, তাই না। ইন টুডেজ ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া আর ইনএভিটেবল ফর ওয়েল ইনফর্মড সোশ্যাল লাইফ। এটা খুব মনে হয় যে সত্যি, যে সবার কাছে মনে যে কিনা সোশ্যাল মিডিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে একটু সময় পেলেই তো কিছু না কিছু খুলে বসতে হয়, ফেসবুক খুলবে নাহলে ইউটিউব খুলবে, তাই না। হ্যাঁ, তো কিন্তু ব্যাপারটা ঠিক না। ইন টুডেজ ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া আর ইনএভিটেবল ফর ওয়েল ইনফর্মড সোশ্যাল লাইফ, ইটস নট লাইক দ্যাট। এটা অপরিহার্য নয় আর কি, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে বি, যে সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল অর মরাল ইনস্টিটিউশনস but the products built by companies to make profits, ঠিক আছে। Based on the above passage, the following assumptions have been made. Internet is not inclusive enough. Internet is not inclusive enough. Inclusive growth পড়েছো তো, হ্যাঁ, তাহলে not inclusive enough। যদি inclusive enough হতো তাহলে সবাইকে ইনক্লুড করতো, কিন্তু এখানে তো ইনক্লুসিভ এনাফ হচ্ছে না। যে টাকা বেশি দিতে পারছে তাকে ইনক্লুড করছে, আর যে করছেন দিতে পারছে না তাকে। তুমি একটা মেসেজ দাও সোশ্যাল মিডিয়াতে আর ও একটা দেয়, ওর পিছনে যদি 10,000 টাকা খরচা করো, তুমি যদি 10 পয়সা খরচা করো না, তোমার দুটোই লোকের কাছে থাকবে। তুমি দেখলে বা তোমার বন্ধু একজন দেখলো তোমার গ্রুপে যে আছে, বাকি একটু 10,000 খরচ করেছে মানে 10 লাখ লোকের কাছে পৌঁছে দেবে সোশ্যাল মিডিয়া, বুঝতে পারলে। তাহলে নট ইনক্লুসিভ এনাফ, যে সবাইকে ইনক্লুশন করে চলছে না, শুধুমাত্র একটা ক্যাপিটালিস্ট ক্লাসকে যে পে করতে পারছে, একটা প্রফিট ক্লাস, প্রফিটের সম্পর্ক রাখছে, ঠিক আছে, যে পে করতে পারবে তার সঙ্গে সে সম্পর্ক রাখবে। ইন্টারনেট ক্যান অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য কোয়ালিটি অফ পলিটিক্স ইন এ কান্ট্রি। ইন্টারনেট ক্যান অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য কোয়ালিটি অফ পলিটিক্স ইন এ কান্ট্রি, 100% রাইট। কারণ ওখানে বলেই দিয়েছে যে পলিটিক্স কিভাবে হ্যাম্পার হবে, তাই না। প্যাসেজের উপরের লাইনে চলো। If political discourse in the digital sphere is a matter of outshining one's opponent, কে ছাড়িয়ে উপরে যাওয়া যায়, till the election is won, then the quality of politics suffers. তাহলে কোথায় সোশ্যাল মিডিয়া, সে ইন্টারনেট, সেগুলো ইউজ করেই তো যাবে। তাহলে দুটোই 1 2 বোথ ইনক্লুড করছে, আনসার বোথ 1 and 2। বাই দ্য টাইম চিলড্রেন রিচ ক্লাস 8, ক্লাস 8-এ যখন পৌঁছাচ্ছে, যখন পড়াশোনা করছে, বাই দ্য টাইম চিলড্রেন রিচ, শিশুরা যখন ক্লাস 8-এ পৌঁছাচ্ছে, দ্য বাল্ক অফ দেম টেন্ড টু বি ইন দ্য এজ রেঞ্জ অফ 13 ইয়ার্স টু 15 ইয়ার্স। যখন ক্লাস 8-এ পৌঁছাচ্ছে তখন বাল্ক অফ দ্য চিলড্রেনের এজ হচ্ছে কি গ্রুপ 13 থেকে 15 ইয়ার্স, তাই না। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিতে কি হচ্ছে, about a quarter of all children in class 8 struggle with reading simple text
and more than half are still unable to do basic arithmetic operations like division. আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কি হচ্ছে যে about a quarter of all children, যে যত চিলড্রেন আছে তার কোয়ার্টার মানে 1/4 চিলড্রেন মানে 25% চিলড্রেন এই যে ক্লাস 8-এ পৌঁছাচ্ছে তাদের অনেকে সিম্পল টেক্সট রিড করার ক্ষমতা রাখতে পারে না, মানে পড়তে পারে না। রিডিং পড়া বলে না, সেই রিডিংটাই ঠিকঠাক পড়তে পারে না। কোয়ার্টার অফ দ্য স্টুডেন্ট মানে রিডিং ঠিকঠাক পড়ে যেতে পারে না। আর more than half are still unable to do basic arithmetic operations like divisions, মানে ডিভিশন মাল্টিপ্লিকেশন এই যে আছে যে সাবট্রাকশন এই যে জিনিসগুলো আছে যোগ ভাগ গুণ এগুলো 50% চিলড্রেন ক্লাস 8-এ যখন পড়ে তারা ঠিকঠাকভাবে এই জিনিসটাও শিখতে পারে না, ভারতবর্ষের ক্ষেত্রে বলছে 13 থেকে 15 বছরের মধ্যে। Every year about 25 million young boys and girls from elementary school move into the life that lies for them beyond compulsory schooling. তাহলে ক্লাস 8 পর্যন্ত যদি আমরা কম্পালসারি এডুকেশনে ধরলাম, তাই না, তাহলে প্রত্যেক বছর 25 মিলিয়ন ছেলে এবং মেয়ে এই এলিমেন্টারি স্কুল মানে ক্লাস 8 হয়ে গেলে এলিমেন্টারি স্কুল থেকে হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে, কম্পালসারি বিয়ন্ড কম্পালসারি স্কুলের দিকে যাচ্ছে প্রত্যেক বছর। They cannot enter the workforce at least in the organized sector till they are 18. যতক্ষণ না 18 হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে তারা কোনো ওয়ার্কফোর্সে এন্টার করতে পারে না, মানে মিনিমাম এজ হচ্ছে 18 কোনো অর্গানাইজ সেক্টরে কাজ করতে গেলে। এবার ধরো একটা চায়ের দোকানে কাজ করছে সে 10-12 বছর থেকে করছে, সেটা আনঅর্গানাইজ সেক্টর, যদিও আইন আছে সেগুলো না করার আর কি, চাইল্ড লেবার থেকে শুরু করে। তো অর্গানাইজ সেক্টরে কাজ করতে গেলে ভারতবর্ষের যে এজ গ্রুপ মিনিমাম হচ্ছে সেটা 18 বছর, তাই না। তাহলে দে ক্যান নট এন্টার দ্য ওয়ার্কফোর্স অ্যাট লিস্ট ইন দ্য অর্গানাইজ সেক্টর টিল দে আর 18, কিন্তু 13 থেকে 15তে সে বেসিক কম্পিটিশন যায় মানে হিসেব করতে পারছে না, ডিভিশন মাল্টিপ্লিকেশন এই সমস্ত কিছু ঠিকঠাক করতে পারছে না, কিন্তু 18 বছর থেকে বলছে যে অর্গানাইজ সেক্টরে তুমি যেতে পারো আর কি, ঠিক আছে। ফর মেনি ফ্যামিলিজ, অনেক ফ্যামিলিজ আছে, দিস চিলড্রেন আর দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলিজ ইভার টু গেট দিস ফার ইন স্কুল। অনেক ফ্যামিলিতেই আছে এরকম যে তাদের এই ছেলেরাই প্রথমে স্কুলে যাচ্ছে, মানে তারা যায়নি, তারা ইলিটারেট ছিল। ভারতবর্ষের ক্ষেত্রে সে বলছে for many families these children are the first from their families ever to get this far in school. Parents and children, ওই পরিবারের ধরো যে কোনো পরিবারের প্যারেন্টস আর চিলড্রেন এক্সপেক্ট দ্যাট সাচ গ্র্যাজুয়েটস ফ্রম স্কুল, এই গ্র্যাজুয়েট শব্দটাকে আমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে মিলাবে না, মানে এই গ্র্যাজুয়েটসটা হচ্ছে স্কুল গ্র্যাজুয়েট আর কি, এই শব্দটা অ্যাকচুয়ালি আমেরিকান টার্মে ইউজ করেছে আর কি, স্কুল পাস ইউজ হতো কেন গ্র্যাজুয়েট স্কুল থেকে যেটা পাস হলো সেটা স্কুল গ্র্যাজুয়েটস বলছে আর কি, ঠিক আছে। হচ্ছে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন এক্সপেক্ট দ্যাট সাচ গ্র্যাজুয়েটস ফ্রম স্কুল, ওই যে এলিমেন্টারি স্কুল থেকে বেরিয়ে আসলো, উইল গো অন টু হাই স্কুল অ্যান্ড কলেজ, তার মানে 8 ক্লাসের পর থেকে হাই স্কুলে যাবে আর তারপরে কলেজ যাবে। তাহলে চিলড্রেনও আশা করছে আর তার প্যারেন্টসও আশা করছে যে আমার ছেলে আরও বেশি পড়বে, সেটা স্কুলে যাবে আর কলেজে যাবে। হার্ডলি এনিওয়ান ওয়ান্টস টু গো ব্যাক টু এগ্রিকালচার, কেউ এগ্রিকালচারে ফিরে যেতে চায় না, কেউ চাইছে না। অন দ্য আদার হ্যান্ড এবিলিটিজ ইন টার্মস অফ একাডেমিক competencies are far lower than they should be even based on curriculum expectations of class 8. আমাদের ক্লাস 8-এর যে কারিকুলাম আছে ভারতবর্ষের ক্ষেত্রেই, সেখান থেকে তাদের পারফরমেন্স যদি দেখা যায় এই ছেলেগুলোর খুব লো, মানে যে কারিকুলাম তৈরি করা হয়েছে যে ক্লাস 8-এর জন্য, সেখানেও যে পারফরমেন্স যদি দেখা যায় সেটা খুবই লো, ভীষণ লো। বাবা মার এক্সপেকটেশন আছে, ছেলেরও এক্সপেকটেশন আছে যে এই এলিমেন্টারি স্কুল ছাড়িয়ে আমরা স্কুলে যাব, কলেজে যাব, মানে হায়ার স্কুলে যাব, আবার কলেজে যাব, কিন্তু যদি কম্পেয়ার করি যে তাদের এই যে এলিমেন্টারি যে পড়াশোনাটা করেছে ক্লাস 8 পর্যন্ত, সেখানে ডিভিশনে যায় না, মাল্টিপ্লিকেশনে যায় না, এবং মানে কোয়ার্টার মানে 25% তো ঠিকঠাক রিডিংও পড়তে পারে না। আর ওই যে ইভ্যালুয়েশন প্রসিডিওরটা আছে যে এক্সিস্টিং যে সরকারের যে ক্লাস 8-এর পরীক্ষা বা 8 পর্যন্ত, সেইখানে যে যেইটুকু পাওয়া মানে দক্ষতা হওয়া উচিত সরকারের প্ল্যান হিসাবে, সেই দক্ষতাটাও নেই, মানে যেইটুকু দক্ষতা হওয়া উচিত ক্লাস 8 পর্যন্ত যেটা আমাদের ইভ্যালুয়েশন প্যাটার্নে আছে, সেই দক্ষতাটুকুও নেই।
বুঝতে পারছো? প্যাসেজ ক্লিয়ার? Based on the above passage, the following assumptions have been made. For effective school education, parents have greater role than the governments. For effective school education, parents have greater role than the government. School curriculum that conforms to today's requirements and is uniform for the entire country may address the issue brought out. কোনটাই ঠিক নেই, বলো আবার পড়ো। ফর ইফেক্টিভ স্কুল এডুকেশন, যে ঠিকঠাক যদি স্কুল এডুকেশনটাকে করতে হয় প্যারেন্টস হ্যাভ গ্রেটার রোল দেন দ্য গভর্নমেন্টস। প্যাসেজ কোথাও বলছে না পড়ে গিয়ে যে প্যারেন্টসের বেশি দায়িত্ব আছে স্কুল সরকারের থেকে প্যারেন্টসের বেশি দায়িত্ব আছে, এটাও কোথাও বলছে না। যদি একটা জায়গাতে একটা ক্লু পেতে পারো যে সরকার যে কারিকুলামটা সেট আউট করেছে সেইখানে কিন্তু তারা লেস পারফর্ম করেছে স্টুডেন্টরা খুব, কিন্তু তাতে তো সরকারি ফেলিওর থাকতে পারে, সরকার ঠিকঠাক টিচার দেয়নি, ছেলেগুলোকে যে রেশিওতে টিচার দেওয়া দরকার ছিল, পড়ানো যেভাবে সেটা করেনি। আর ভারতবর্ষের ক্ষেত্রে তো পোর কন্ডিশন আছে, বলে দিয়েছে অনেক ফ্যামিলি থেকে প্রথম ছেলে স্কুল যাচ্ছে, ইজ ইট রাইট? তাহলে এটা হবে না। প্রথমটা দিয়ে যদি হয়েও যাচ্ছিল কোনো রকমে, তো পরবর্তী প্যাসেজে তো বলেছে যে অনেক ফ্যামিলি থেকে স্কুল যাচ্ছে, এরকম যে ফার্স্ট তারা স্কুল যাচ্ছে, তো অনেকেই তো ইলিটারেট আছে বাড়িতে, তাই না? তাহলে ওটা হচ্ছে না। দ্বিতীয়ত, স্কুল কারিকুলাম দ্যাট কনফার্মস টু টুডেজ রিকোয়ারমেন্টস, আজকের যে রিকোয়ারমেন্টসটা আছে, হ্যাঁ, অ্যান্ড ইজ ইউনিফর্ম ফর দ্য এন্টায়ার কান্ট্রি। কোথাও বলেনি কান্ট্রির যে ডিফারেন্স আছে কিছু, বা মানে আমরা যদি বাইরে দেখি যে ঠিক আছে ইংলিশ মিডিয়াম বোর্ড আছে, এই বোর্ড আছে, এখানকার ছেলেরা ইন্টেলেক্ট, বেঙ্গল মিডিয়ামের ছেলেরা অতটা ইন্টেলেক্ট, সেই জিনিসটা, কিন্তু প্যাসেজে তো সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে ইউনিফর্ম ফর দ্য এন্টায়ার কান্ট্রি মে অ্যাড্রেস দ্য ইস্যু ব্রট আউট, তাহলে প্যাসেজের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এটা বাস্তবে দেখলে ঠিক আছে যে বাস্তবে ক্লাস 8 একটা সেন্ট জেভিয়ার্সের স্কুলের একটা আইসিএসসি বোর্ডের ক্লাস 8-এর ছেলে, আর গ্রামের স্কুলে একটা ক্লাস 8-এর ছেলে, আর জেলা স্কুলের একটা ক্লাস 8-এর ছেলে, তিনটে তো মিলবে না। একই কারিকুলাম ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই একটা গ্রামের স্কুলে ক্লাস 8-এর ছেলে হবে, আর একটা তোমার জেলা স্কুলে ক্লাস 8-এর ছেলে হবে, দুজন কি মিলবে না। আবার ইংলিশ মিডিয়ামে একটা ছেলে ক্লাস 8-এর সঙ্গে গ্রামের একটা ছেলে সে মিলবে না। কথাটা ঠিক আছে, বাট ইট ডাজ নট হ্যাভ এনি রিলেশনশিপ উইথ দ্য প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? এই জিনিসগুলোকেই ফাইন্ড আউট করাটা যে সত্যি প্যাসেজের সঙ্গে কি বলতে চাইছে, কোনো কিছুই নয়। আর এটা প্রথমত আমাদের পড়ে মনে হবে যে ইফেক্টিভ স্কুল এডুকেশন প্যারেন্টস হ্যাভ গ্রেটার রোল দ্যান দ্য গভর্নমেন্টস। ওটা কোথা থেকে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যে পলিসিটা বানিয়েছে, দে শুড বি ইভেন বেসড অন দ্য কারিকুলাম এক্সপেকটেশনস অফ ক্লাস 8। যদি এটা ভালো করে পড়ি, অন দ্য আদার হ্যান্ড এবিলিটিজ ইন টার্মস অফ অ্যাকাডেমিক কম্পিটেন্সিস, মানে যে একাডেমিক দক্ষতা যেটা স্টুডেন্টরা আছে, আর ফার লোয়ার দ্যান দে শুড বি, যেটা হওয়া উচিত ছিল, ইভেন বেসড অন দ্য কারিকুলাম এক্সপেকটেশনস অফ ক্লাস 8। ক্লাস 8-এর যে কারিকুলামটা আছে সেটাকে বেস করে যে দক্ষতাটা স্টুডেন্টের হওয়ার কথা ছিল সেখান থেকেও অনেকটা নিচে আছে। তো তাহলে মনে হবে যে গভর্নমেন্ট তো ঠিক করেছে, কারিকুলাম তো ঠিকঠাক করেছে, তাহলে স্টুডেন্ট তো এতটা পিছিয়ে যাওয়ার কথা নয়, তাহলে প্যারেন্টসকেই দেখতে হবে, তাই না? কিন্তু প্যারেন্টস কোথা থেকে দেখবে? বলছে যে প্যারেন্টস অনেক ফ্যামিলি আছে যারা তো প্রথমে শিক্ষাই গ্রহণ করেনি, তাদের ছেলে প্রথমে স্কুলে যাচ্ছে। আর একটা অপশান আছে যে এই দায়িত্বটা যদি ওটা কারিকুলাম করে দিলে তো হবে না, পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, টিচিং প্রসিডিওরটা তোমার কাজ আছে, তাহলে তুমি ঠিকঠাক গাইডেন্সটা দেবে, এলিমেন্টারি এডুকেশন তুমি দিচ্ছ, তাহলে ঠিকঠাক টিচার নিয়োগ করবে, ঠিকঠাক সব কিছু থাকবে, তাহলেই তো ছেলেপিলের গ্রোথ হবে। তাহলে এটাও রং, এটাও রং। তাহলে আনসার ডি, নাইদার ওয়ান নট টু। Which one of the following statements best reflects the central idea conveyed by the passage? Total eradication of poverty in the country will resolve the issue of underperformance of our school children. যদি বলছে যে দ্য টোটাল এরাডিকেশন অফ পোভার্টি, যদি পোভার্টি দূর করে দেওয়া হয় in the country, in our country, will resolve the issue of underperformance of our school children. স্কুল চিলড্রেনের যে আন্ডার পারফরমেন্স আছে, যদি পোভার্টি দারিদ্রতা দূর করে দেওয়া হয় তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু বড় কবি বলে গেছেন যে ইভেন প্রেমেই তো সব হয় না,
তো লাভ কিওরস এভরিথিং এক্সেপ্ট টুথেক অ্যান্ড পভার্টি। ভালোবাসা সব কিছু দূর করতে পারে, শুধু দাঁতের ব্যথা দূর করতে পারে না, আর দারিদ্রতা দূর করতে পারে না, তাই না? হ্যাঁ, বড় কবি বলেছেন একজন যে ভালোবাসার দ্বারা সব কিছু দূর হয়ে যায়। ভালোবাসাতেই সব হয় না? তো ভালোবাসাতেই সব হয়ে যায় যে লাভ কিওরস এভরিথিং এক্সেপ্ট টুথেক অ্যান্ড পভার্টি। দাঁতের ব্যথা দূর করতে পারে না, আর দারিদ্রতা দূর করতে পারে না। দাঁতের ব্যথা দারিদ্রতা ছাড়া ভালোবাসা সব কিছু দূর করতে পারে। ঠিক আছে, তাহলে এই পভার্টি যদি আমার বলছি এখানে যে টোটাল এরাডিকেশন অফ পভার্টি কে করবে রে বাবা? কোন সরকার করবে? সরকার তো এত বছর ধরে প্রয়াসই করতে চলছে। ঠিক আছে, তো এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, প্যাসেজের সঙ্গে তো এরাডিকেশন পভার্টির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, monetary incentives to parents and teachers is a strategy to improve the children's academic performance. হ্যাঁ, বলছে যে মনিটারি ইনসেন্টিভস টু প্যারেন্টস অ্যান্ড টিচার্স, টিচারকে যদি মনিটারি কেমন মনিটারি ইনসেন্টিভস, তুমি ছেলেকে ঠিকঠাক পড়াতে পারলে তোমাকে ইনসেন্টিভ দেওয়া হবে, তুমি ঠিকঠাক। প্যারেন্টসকে বলো তোমার ছেলে যদি স্কুলে যায়, হ্যাঁ, মানে আমাদের যেমন দু রকম করলো যে কম্পালসারি এডুকেশন করে দিল, ফান্ডামেন্টাল রাইটস, সাথে গার্জেনকে একটা দিয়ে দেওয়া হলো, ইট ইজ ইয়োর ডিউটি টু সেন্ড ইউর চাইল্ড টু দ্য স্কুল। ঠিক আছে, দু রকম করে দেওয়া হলো, কিন্তু ঠিক আছে কথাটা, এটা দেওয়া হতে পারে, কিন্তু প্যাসেজ এই ব্যাপারে কিছু বলেনি, প্যাসেজ এই ব্যাপারে কিছু বলেনি। ঠিক আছে, প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বলছে পাবলিক পলিসি শুড এনশিওর দ্যাট কম্পিটেন্সিজ অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ ইয়ং পিপল আর অ্যালাইন্ড উইথ দেয়ার এক্সপেকটেশনস। দেখো, মানে বুঝতে হবে না, সরকারকে এমন একটা পলিসি অ্যাডপ্ট করতে হবে, পাবলিক পলিসি এরকম হওয়া উচিত আছে যেটা এনশিওর করবে দ্যাট কম্পিটেন্সিজ অ্যান্ড অ্যাচিভমেন্টস, দক্ষতা আর অর্জন যেটা করবে স্টুডেন্ট আর কি, অফ ইয়ং পিপল আর অ্যালাইন্ড উইথ দেয়ার এক্সপেকটেশনস, ওদের যে এক্সপেকটেশনটা আছে, বাবার গার্জেনের যে ইচ্ছা আছে ছেলেকে হায়ার স্কুল থেকে আবার কলেজে পাঠাবো, তাহলে তাকে সেরকমভাবে তৈরি করবে, এইরকম পাবলিক পলিসি তৈরি করতে হবে। দিস ইজ রাইট। তাহলে সরকারের পলিসি শুধু কারিকুলাম করে ছেড়ে দিলে হবে না, তাকে পলিসি এমন একটা তৈরি করতে হবে যে ছেলেমেয়েরা আরও হায়ার পড়তে চাইছে, তাদের দক্ষতাকে আর অ্যাচিভমেন্টসকে আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় তা সেটাকে অ্যালাইন করতে হবে, তাদের আশা যে আছে, প্রত্যাশা যে আছে, তার সঙ্গে সমান করে আনতে হবে, ঠিকঠাক হয়ে তৈরি করে। ইন্ডিয়া ইজ নট গোয়িং টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্স আনলেস সাম স্কুলস পাস আউটস গো ব্যাক টু এগ্রিকালচার। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঘুরিয়ে মাঠে পাঠাতে চাইছে আবার। ঠিক আছে, নাও প্যাসেজ 2 বুঝে গেছো আনসার কোনটা? পলিসিটা এরকম হতে হবে যে দক্ষতা আর অ্যাচিভমেন্টস তার এক্সপেকটেশনের সঙ্গে যাতে মিল হয় সেরকম পলিসি ফর্মুলেট করতে হবে, তাহলেই সে ঠিকঠাক করে অ্যাহেড করতে পারবে। এক্সপেকটেশন তো সবারই আছে, তাই না? सबकी मन में है हम राजा बनेंगे, पर बनेंगे कैसे इसको पता नहीं। तो सबकी मन में है हम आईएएस बनेंगे, पर बनना कैसे है ये पता नहीं। पैसेज 2, ঠিক আছে, ওকে। We take it for granted now that science has a social responsibility. আমরা এরকম একটা ধরে নিয়েছি যে সায়েন্সের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, ঠিক আছে। So we take it for granted that science has a social responsibility. The idea would not have occurred to Newton or Galileo. এটা নিউটন আর গ্যালিলিও থেকে উৎপত্তি হয়নি এই আইডিয়াটা। They thought of science as an account of the world as it is, and the only responsibility that they acknowledged was to tell the truth. তাহলে এই নিউটন আর গ্যালিলিও থেকেই যে সায়েন্স উৎপন্ন হয়েছে সেটা নয়, তারা কি করেছে, দ্য আইডিয়া তাদের থেকে আসেনি, দ্য থট অফ সায়েন্স অ্যাজ অ্যান অ্যাকাউন্ট, সায়েন্স যে ওয়ার্ল্ড যেভাবেই আছে সেটাকেই সায়েন্স ধরে নিয়েছে, এবং তাদের কাজ হচ্ছে যে সত্যিটা বলে দেওয়া, টেল দ্য ট্রুথ। ওয়াই আপেলটা কেন নিচে পড়লো তার এক্সপ্লেনেশনটা দিল, কিন্তু সায়েন্স তখনও ছিল, শুধু ব্যাখ্যাটা করলো, সত্যি ঘটনাটা সে বলল, তাই না? তাহলে সেটাই বলছে, দে থট অফ সায়েন্স অ্যাজ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, ওয়ার্ল্ড যেভাবে আছে সেটাকেই সায়েন্স ধরে নিয়েছে, এটাই সায়েন্স। শুধু
অ্যান্ড দ্য অনলি রেসপন্সিবিলিটি দ্যাট দে অ্যাকনলেজড, তাদের ঘাড়ে তাদের কাঁধে যে রেসপন্সিবিলিটি তারা নিয়েছিল, যে দায়িত্বটা ছিল, কি আছে, যে ওয়াজ টু টেল দ্য ট্রুথ, সত্যিটা বলা। ঠিক আছে, যে এই আপেলটা কেন নিচে পড়লো। ঠিক আছে, দ্য আইডিয়া দ্যাট সায়েন্স ইজ এ সোশ্যাল এন্টারপ্রাইজ ইজ মডার্ন, যে সায়েন্স একটা সোশ্যাল এন্টারপ্রাইজ, এটা একটা মডার্ন আইডিয়া। ঠিক আছে, and it begins at the industrial revolution. কার সাথে শুরু হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে। we are surprised that we cannot trace a social sense further back, আমরা সারপ্রাইজড হচ্ছি এই সোশ্যাল সেন্সটাকে আমরা ফার্দার ব্যাক, মানে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিছে গিয়ে দেখতে পারছি না। উই আর সারপ্রাইজড, তার জন্য সারপ্রাইজড হচ্ছি। উই ক্যান নট ট্রেস দ্য সোশ্যাল সেন্স ফার্দার ব্যাক বিকজ উই নার্স দ্য ইলিউশন, এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে, দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ডেড এ গোল্ডেন এজ, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে একটা গোল্ডেন এজকে ধ্বংস করে দিয়েছে। এই যে এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মনে আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগের পিরিয়ড ফার্দার ব্যাকে গিয়ে আমরা সেই জিনিসটাকে ভাবতে পারছি না, সোশ্যাল সেন্সটাকে আমরা ইউজ করতে পারছি না। আর সায়েন্সের যে এক্সপ্লেনেশন তারা যে দিচ্ছে, the idea that the science is a social enterprise, যে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ সায়েন্স ইজ মডার্ন, এটা নতুন। ঠিক আছে, ক্লিয়ার প্যাসেজটা? বোঝার চেষ্টা করবে, এগুলো বুঝতে গেলে কি বোঝার যতটাই চেষ্টা করবে না, দেখবে ব্রেনটা ততটাই শার্প হবে, ততটাই সুন্দর করে যে কোনো জিনিস গুছিয়ে বলতে পারবে, প্রেজেন্টেশন করতে পারবে। Which one of the following statements best reflect the thinking of the author about the science? সায়েন্স সম্পর্কে কোন স্টেটমেন্টটা বেস্ট রিফ্লেক্ট করছে? সায়েন্স মাস্ট ভ্যালু দ্য কমিটমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট। কোনো রিলেশনশিপ নেই, সায়েন্টিস্টই বলছে যে আমরা কিছু না, সায়েন্স তো ওয়ার্ল্ডকে ধরেই নেওয়া হয়েছে, এটা শুধু আমরা সত্যিটা বলছি যে কেন আপেলটা পড়লো, ঠিক আছে, বা কেন পাখি আকাশে উঠতে পারছে। ঠিক আছে, science is a product of civilized society and must be used for the promotion of scientific awareness in people. No, কোনো কিছু বলছে না প্যাসেজের পরে। Industrial revolution was made possible by the advancement of science. No, সায়েন্স আগে থেকেই ছিল, ওই সায়েন্সের অ্যাডভান্সমেন্টেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, সেটা বলছে না। ঠিক আছে, সায়েন্স মাস্ট পারসিউ ট্রুথ বাট রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার, প্যাসেজ ওটাই বলতে চাইছে, যে সায়েন্স মাস্ট পারসিউ ট্রুথ বাট রেসপন্সিবল ফর সোশ্যাল ওয়েলফেয়ার। ঠিক আছে, the history of science is the real history of mankind. বুঝো, ঘুরিয়ে দেবে না জিনিসটাকে। The history of science is the real history of mankind. যদি এটাকে একটা কবিতার লাইনই ধরে নিই, পরবর্তী লাইনে তাই বলছে যে ইন দিস স্ট্রাইকিং এপিগ্রাম, মানে এই একটা স্ট্রাইকিং কাব্যিক যে লাইনটা আছে, যে দ্য হিস্ট্রি অফ সায়েন্স ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, ইন দিস স্ট্রাইকিং এপিগ্রাম এ 19th century রাইটার লিঙ্কস সায়েন্স উইথ ইটস ব্যাকগ্রাউন্ড, সায়েন্সকে তার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লিঙ্ক করে ফেলেছে। ঠিক আছে, লাইক মোস্ট এপিগ্রামস its powers lies in emphasizing by contrast an aspect of truth which may be easily overlooked, যেটা খুব সহজে ইজিলি ওভারলুক করা যেত, কিন্তু একটা সত্যতার সাথে সেটা তুলে ধরা হয়েছে। ইন দিস সেন্স, ইন দিস কেস it is easy to overlook the relationship between science and mankind. সায়েন্স আর মানব জাতির সম্পর্কে যে সম্পর্ক আছে সেইটাকে ওভারলুক করে দেখা হচ্ছে। ঠিক আছে, সেজন্য in this case it is easy to overlook the relations between science and mankind and to treat the former, the science টাকে as some abstract third party,
মানে সায়েন্স মানে সেপারেট একটা জায়গা, আরে কোথায় কি আছে, ওকে তো হিউম্যান বিইংই মুভ করছে, যাই কিছু করি না কেন, ভালোর দিকে করি আর খারাপের দিকে করি, তাই না? যদি যারা পরিষ্কার কথা হলে সায়েন্সের আশীর্বাদ না অভিশাপ, ঠিক আছে, সেটা তো কে করছে, মানুষই করছে না। তো সেই জন্যই বলছে তাকে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি হিসাবে সায়েন্সকে ধরে নিচ্ছি, যে যে ও একটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে কাজ, সেটা নয়। ম্যানকাইন্ড আর সায়েন্স একদম একে অপরভাবে নিবিড়ভাবে জড়িত আছে, ঠিক আছে। and to treat the former as some abstract third party which can sometimes be praised for its beneficial influences। সায়েন্সকে অনেক সময় আমরা প্রেজ করছি তার বেনিফিশিয়াল কিছু কাজের জন্য, যে বিভিন্ন টেকনোলজি সমস্ত কিছু এসছে, সব কিছু এসছে, আবার বাট ফ্রিকুয়েন্টলি অ্যান্ড কনভিনিয়েন্টলি ব্লেমড ফর দ্য হররস অফ ওয়ার, এই যে যুদ্ধের সাজ সরঞ্জাম এত সব কিছু তৈরি করে ফেলেছে, সেটার জন্য তাকে ব্লেম করে ফেলছে। বাট হু ইজ ডুইং দিস? দিস ইজ ম্যানকাইন্ড। গুডও মানুষ করছে আর ব্যাডও মানুষ করছে সায়েন্সের, তাই না? সায়েন্স অ্যান্ড ম্যানকাইন্ড ক্যান নট বি ডিভোর্সড ফ্রম টাইম টু টাইম অ্যাট মেন্স কনভিনিয়েন্স। যে মানুষ নিজের সুবিধার জন্য সায়েন্স আর মানব জাতিকে সময়ে সময়ে ডিভোর্স করে ফেললাম, যে ভালোর সময় আছি আর খারাপের সময় নেই, সেটা হবে না। ভালোতেও থাকতে হবে, খারাপও থাকতে হবে। ওই মানুষই করছে সায়েন্সের ইউটিলাইজেশন, সেটা ক্ষেত্রে ভালো কিছু করছে, যখন অনেক বেনিফিশিয়াল কাজকর্ম করছে, সাথে যুদ্ধের সাথে সাথেও সেই মানুষই করছে, ঠিক আছে। তাহলে একে অপরকে থেকে ডিভোর্স করা যাবে না ফ্রম টাইম টু টাইম ফর মেন্স কনভিনিয়েন্স, মানে আমার সুবিধার জন্য আমি ডিভোর্স করে দিলাম, সেটা হবে না, ওতপ্রোতভাবে জড়িত। Yet we have seen that in spite of countless opportunities of improvement, the opening years of the present period of civilization have been dominated by international conflicts। যে সায়েন্সের অনেক অপরচুনিটিস থাকার সাথে অনেক দ্বার উন্মুক্ত হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ভালো ভালো জিনিস তৈরি হয়েছে, তার সাথে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, এত বড় বড় সমস্যা, এত বড় কিছু সব সেখান থেকে আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। ইজ দিস দ্য ইনএভিটেবল রেজাল্ট অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স? এটা কি সায়েন্সের ইনএভিটেবল অপরিহার্য যে প্রোগ্রেস হচ্ছে সেখান থেকে, ওয়ার ডাজ দ্য ফল্ট লাইজ এলসওয়্যার, না ভুলটা অন্য কোথাও আছে? যে সায়েন্সে এই প্রোগ্রেস হচ্ছে, যার কারণেই যেমন ওর অনেক সুবিধা দেখতে পাচ্ছি, মানে ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি, সাথে সাথে আবার ইন্টারন্যাশনাল কনফ্লিক্টও দেখতে পাচ্ছি, যুদ্ধের সরঞ্জামও দেখতে পাচ্ছি, ওয়ারও দেখতে পাচ্ছি, হরর অফ ওয়ারও দেখতে পাচ্ছি, এটা কি সায়েন্সের অগ্রগতির জন্যই হচ্ছে, না ফল্ট অন্য কোথাও লাইজ আছে? ঠিক আছে, ক্লিয়ার প্যাসেজ? Which of the following is the emphatically conveyed by the author of the passage? Without science, mankind could not have continued to exist till today। প্যাসেজ সেটা কিছু বলেনি, প্যাসেজ বলছে প্রথম যদি লাইনটা যে দিয়েছে, যে সায়েন্সের হিস্ট্রি বলছে, কার থেকে বলছে? আগে কাকে বড় করা হয়েছে? দ্য হিস্ট্রি অফ সায়েন্স ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। তাহলে সেক্ষেত্রে ওই প্যাসেজটা প্রথমে এখান থেকেই ভুল, যে উইদাউট সায়েন্স ম্যানকাইন্ড কুড নট হ্যাভ কন্টিনিউ টু এক্সিস্ট টিল টুডে। সায়েন্স ছিলই না, তার ম্যানকাইন্ড তো থাকতো, তাই না? সমাজ আর সভ্যতার প্রোগ্রেস বা অগ্রগতি, ধরো এই মেজার যদি করি এই ইয়ারডিসটাকে, যে এখন যে হয়েছে, আজ হাজার হাজার বছর আগে তো ছিল না, কিন্তু ম্যানকাইন্ড তো ছিল না, তাই না? It is the science that will ultimately determine the destiny of mankind. No, সায়েন্স ডিটারমাইন করছে না মানব জাতির ভবিষ্যৎ, সায়েন্স ডিটারমাইন করছে না। সায়েন্সকে ইউজ করে ভালো অর্থে না খারাপ অর্থে করছে মানব জাতি। তাহলে সায়েন্স ডিটারমাইন করছে না, তার মানব জাতি করছে। বলছে তো যে এটার দ্বারা অনেক প্রোগ্রেসও যেমন পেয়েছি, আর নেগেটিভ সাইডে, কিন্তু এই যে সম্পর্কটা সায়েন্স অ্যান্ড হিউম্যান, মানে ম্যানকাইন্ডের যে সম্পর্ক, সেটাকে আমরা খুব ছোট করে দেখেছি। এটা ম্যানকাইন্ডই করছে সব কিছু, সায়েন্সকে পজিটিভ সেন্সে আর নেগেটিভ সেন্সে। আর ইচ্ছা হলো তখন তাকে সাথে জুড়ে গেলাম, আর ইচ্ছা হলো না তখন সরে আসলাম, যে ওর খারাপ দিকটা আমি নেব না, আমি ইনভেন্ট করেছি, কিন্তু ভালো দিকটার সময় এটা অমুক করেছে, এটা এই করেছে, ঠিক আছে, ঠিক আছে। সেই বললো না যে তুমি তোমার কনফিডেন্ট অনুযায়ী তার সাথে জুড়ে থাকবে টাইম টু টাইম, ইট উইল নট টেক প্লেস। মানে একটা কনস্ট্যান্টলি সায়েন্স অ্যান্ড ম্যানকাইন্ড একটা রিলেশনশিপ আছে, মানে খারাপটাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ভালোটাও তোমাকে অ্যাকসেপ্ট, কারণ তুমিই করছো সব। তাহলে এখানে দুটোই হচ্ছে না, তাই তো? 1 and 2 ডি, নাইদার 1 নট 2। Based on the above passage, the following assumptions have been made
The horrors of modern life are the inevitable results of the progress of science. The horrors of modern life are inevitable result of the progress of science. The aspect of truth likely to be overlooked is that science is what man has made it. দেখো ভালো করে, the aspects of truth likely to be overlooked, এটা ওভারলুকই তো হচ্ছে না, প্যাসেজ তো সেটাই বলছে যে ম্যানকাইন্ড আর সায়েন্সের সঙ্গে যে সম্পর্ক সেটা ওভারলুকড হয়ে যাচ্ছে, সেটাই বলছে the aspects of truth likely to be overlooked is that science is what man has made it. তাহলে সায়েন্সের ভালো দিক আর খারাপ দিক ওই মানুষের দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই অ্যাসপেক্টসটাকে ওভারলুক করা হচ্ছে। দ্য হিস্ট্রি অফ সায়েন্স ইজ দ্য রিয়েল হিস্ট্রি অফ দ্য ম্যানকাইন্ড, তাই না? যে আজ ভারতে মানে সায়েন্সের যে ইতিহাস আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সে রিয়েল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব জাতিরই এটা হিস্ট্রি। কারণ মানব জাতি যে ভালো জিনিস ব্যবহার করেছে, সায়েন্সে খারাপ জিনিস যা করেছে মানব জাতিই করেছে। তাহলে সেটা পরিষ্কার বলছে যে এটা সায়েন্স ইজ হোয়াট ম্যান হ্যাজ মেড ইট, এটাকে ওভারলুক করা হচ্ছে, এটাই ঘটনা। প্রথমটা কি? দ্য হররস অফ মডার্ন লাইফ আর দ্য ইনএভিটেবল রেজাল্টস অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স। হররস মানে এই যে হররস অফ ওয়ার বললো, হররস এই সমস্ত কিছু, হ্যাঁ, দ্য হররস অফ মডার্ন লাইফ আর দ্য ইনএভিটেবল রেজাল্টস অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স। আমরা প্যাসেজে গেলে এটাকে আমরা বাতিল করে দিতে পারছি। প্যাসেজে কি বলছে? প্যাসেজে একটা কোশ্চেন ছেড়ে দিয়েছে লাস্টে এসে। আবার যদি প্যাসেজটা আমরা দেখতে যাই, দেখো কি বলছে, ইজ দিস দ্য ইনএভিটেবল রেজাল্ট অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স অর ডাজ দ্য ফল্ট লাইজ এলসওয়্যার? বলছে কি প্রোগ্রেস অফ সায়েন্সই কি এর জন্য রেসপন্সিবল, না ফল্ট অন্য কোথাও আছে? সেখানে কোশ্চেন ছেড়ে দিয়েছে এখানে। Yet we have seen that in spite of countless opportunities of improvement, the opening years of the present period of civilization have been dominated by international conflicts, horrors of war, all this. তো এই যে ঘটনাগুলো কেন হয়েছে বলছে এটা কি শুধু ইজ দিস দ্য ইনএভিটেবল রেজাল্টস অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স? সায়েন্সের এই অপরিহার্য উন্নতির জন্যই কি এই ঘটনাটা ঘটেছে, নাকি or the does the fault lies elsewhere? ফল্টটা তো বলছে যে আমরা ম্যানকাইন্ড, যেটাকে আমরা অ্যাকাউন্টই করছি না, যে উই আর রেসপন্সিবল পারসন ফর ইউটিলাইজিং দিস সায়েন্টিফিক প্রোডাক্টস, আমরাই করছি সেটাকে, ভালো অর্থে করি আর খারাপ অর্থে করি, সে ম্যানকাইন্ডই করছি। সেই জন্য প্রোগ্রেস অফ সায়েন্স ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। যদিও প্যাসেজ সেটা বলছে না, প্যাসেজ কোশ্চেন করছে যে ওয়ার ডাজ দ্য ফল্ট লাইজ এলসওয়্যার, দ্য ফল্টটা কোথায় হচ্ছে? ওই হিউম্যান কাইন্ডের ওপরে, যে সায়েন্স ইজ হোয়াট দ্য ম্যান মেড ইট। বুঝতে পারলে আনসারটা? তাহলে এইটা দ্য হররস অফ মডার্ন লাইফ আর দ্য ইনএভিটেবল রেজাল্টস অফ দ্য প্রোগ্রেস অফ সায়েন্স, এটা আমরা বলছি না, লাইজ করছে প্রোগ্রেস অফ সায়েন্স না, এটা ম্যানকাইন্ডের জন্য হচ্ছে। দ্য নেক্সট প্যাসেজে বলছে দ্য অ্যাসপেক্ট অফ ট্রুথ লাইকলি টু বি ওভারলুকড ইজ দ্যাট সায়েন্স ইজ হোয়াট ম্যান হ্যাজ মেড ইট। এটা ঠিক, সায়েন্সের প্রোগ্রেসের জন্য এত হররস আসেনি, সেই প্রোগ্রেসটা ম্যানকাইন্ডই করেছে। তাহলে অনলি বি ইজ দ্য আনসার, অনলি 2। Only with long experience and opening of his wares on many a beach where his language is not spoken will the merchants come to know the worth of what he carries and what is parochial and what is universal in his choice. Only with long experience and opening of his wares on many beaches where his language is not spoken. একটা মার্চেন্ট ব্যবসায়ী যে বিভিন্ন দেশে ব্যবসা করতে যাচ্ছে, সেখানে তার যে জিনিসপত্রগুলি নিয়ে যাচ্ছে তার ভ্যালুজ আর সামনে যে কাস্টমার যেটা তার ভাষাই বলে না, তার ভ্যালুজের মধ্যে কি করে ডিফারেন্সিয়েট করবে? কোনো একটা জিনিস আমার দেশে গুরুত্ব হতে পারে, ওর দেশে নাও হতে পারে। তাহলে আমি কিছু নিয়ে যাচ্ছি সাথে, তাহলে আমার সাথে কি আছে? যদি মার্চেন্ট যদি আমি থাকি, তাহলে আমার সাথে কিছু হয়, প্রোডাক্টস আছে, গুডস আছে। তাহলে সেই গুডসগুলো কি কি বলছে এখানে ও, যে সাচ ডেলিকেট গুডস, যে খুব সূক্ষ্ম কিছু গুডসের কথা বলছে। যেমন নিজে গেলে ধর কিছুই নেই কোনো একটা ব্যক্তির কাছে, কি থাকতে পারে? আমার ম্যানার্স আছে, আমার জেন্টিলিটি আছে, আমার ভদ্রতা আছে, আমার ওয়ে অফ স্পিকিং আছে, কিন্তু আমার ভাষা তো সে বুঝেই না। সাচ ডেলিকেট গুডস অ্যাট জাস্টিস, মানে আমার বিচার সিস্টেম মাথাতে আছে, লাভ অ্যান্ড অনার,
courtesy, and indeed all the things we care for. যেগুলো খুব সূক্ষ্ম জিনিস, আবেগ যেগুলো আমরা ক্যারি করি, ফরওয়ার্ড করি, যে কোনটা রেসপেক্ট, কোনটা লাভ, কি করে একটা অন্য জাতির লোকের কাছে সেই এক্সপ্রেশনটা আমরা এক্সপ্রেস করব, বুঝবো, বা আমি কি ভালো ব্যবহার করতে পারলাম কি পারলাম না, বা আমার প্রেজেন্টেশনটা কেমন হবে, যে আমার দেশে কোনো একজন লোকের সঙ্গে কথা বলতে গিয়ে যে ভদ্রতার খাতিরে যে নমস্কার বলি, সেটা সে বুঝতেই পারলো না, সেটা কিভাবে আসবে, ভাব প্রকাশ কিভাবে হবে, এই জিনিসগুলো কি করে বুঝবো। তো আমরা যে সূক্ষ্ম জিনিস যেগুলো আমাদের সাথে ক্যারি করি, সেগুলো বিশেষ করে কি হচ্ছে, জাস্টিস, লাভ, অনার, কার্টেসি, আর ইনডিড অল দ্য থিংস উই কেয়ার ফর আর ভ্যালিড এলসওয়্যার, বাট অন্যান্য জায়গাতেও কিন্তু সেগুলো থাকে, লাভ, কেয়ার, মানে ভালোবাসা, এই সমস্ত কিছু, রেসপেক্ট, সব কিছু আছে, বাট কি আছে, বাট দে আর ভেরিয়াসলি মোল্ডেড অ্যান্ড অফেন ডিফারেন্টলি হ্যান্ডেলড। তাহলে বিভিন্ন দেশে সেটা বিভিন্নভাবে মোল্ডেড হয় এবং ডিফারেন্টলি হ্যান্ডেলড হয়, ঠিক আছে, অ্যান্ড সামটাইমস নিয়ারলি আনরিকগনাইজেবল ইফ ইউ মিট দেম ইন এ ফরেন ল্যান্ড। এবং অনেক সময় সেটা তুমি বুঝতেই পারবে না, তোমার কাছে বুঝতেই পারবে না, যে এটা আনরিকগনাইজেবল হয়ে যাবে, এটা কি এক্সপ্রেস করলো, জিনিসটা বোঝার মতো ক্ষমতা থাকবে না। if you meet them in a foreign land, and the art of learning fundamental common values is perhaps the greatest gain of travel to those who wish to live at ease among their fellows. তাহলে যে আর্ট অফ লার্নিংটা, যেটা কতটা কমন জিনিসগুলো, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে পারবে বিদেশের মাটিতে থেকে, তাহলে সেইটা কি দেখে তুমি ডিফারেন্স করবে। নেক্সট কোশ্চেন বেসড অন দ্য প্যাসেজ, when we meet other people while we travel we learn to differentiate between, আমরা যখন অন্য কোনো একটা, যে অন্য ভাষার বা অন্য দেশের কোনো লোকের সঙ্গে যখন মিট করছি, তা উই লার্ন টু ডিফারেন্সিয়েট বিটুইন ইমাজিনেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিটিজ অ্যান্ড ন্যাশনালিটিস, লোকাল ভ্যালুস অ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুস, ফ্রেন্ডস অ্যান্ড ফোজ। বলো বলো, শেষ, 100%। লোকাল ভ্যালুস অ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুস, মানে এই যে লাভ, অনার, রেসপেক্ট, এই সমস্ত কিছু আমার দেশের যে একটা লোকাল একটা যে চিন্তাধারা, এর দ্বারা এক্সপ্রেস হয়, এই কথা বলা দেওয়া হয়, সেটা ইউনিভার্সালি কি অ্যাকসেপ্টেড ফর্ম আছে, এক্সপ্রেশন কি আছে, সেই জিনিসটাকে বোঝার আমরা চেষ্টা করি। সেটা যদি বুঝতে পারি যে তার ভাব বা ভাবভঙ্গিতে এই জিনিসগুলো এক্সপ্রেসড হচ্ছে, তাহলে আমরা তার সেই আমার ভ্যালুসটাকে ছেড়ে দিয়ে ইউনিভার্সাল ভ্যালুসটাকে অ্যাকসেপ্ট করতে চেষ্টা করি, ঠিক আছে। এটা কোথায় বলেছে প্যাসেজে? What is parochial and what is universal? Parochial হচ্ছে local and what is universal in his choice such delicate schools, মানে কোনটা লোকাল আর কোনটা ইউনিভার্সাল। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে থাকি আর কি, এই লাভ, ভালোবাসা, এক্সপ্রেশন, অনার, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কি বেশি হয়ে যাচ্ছে নাকি? কটা বাজে? হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, করতে দিলে ভালো লাগবে, প্র্যাকটিস করতে হবে। আনলেস ইউ প্র্যাকটিস ইট ইউ ক্যান নট মেক ইউরসেলফ পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে, যত তুমি লিখবে করবে ততটাই। আর কঠিন মনে করে যদি ছেড়ে দাও, যে প্রথমেই দেখো কিছু ছেলে থাকে না, পরীক্ষা দিতে গিয়ে খুঁজে যে আমি তো অঙ্ক পারি না, তাহলে কোন পরীক্ষা আছে অঙ্ক নেই, এরকম, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, দেখালো অঙ্কতে 100 আছে, শুধুমাত্র হয়তো দেখালো কয়েকটা সেকশনও করতে পারে, কিছু কমন থাকে না, যে দুটো আছে চ্যাপ্টার, তার মধ্যে একটা আসবে, গতবার এটা চলতে, এটা আসছে না, এটা আসছি, তাহলে ওটা মুখস্থ করে চলে গেল, এইরকম 40 পাওয়ার মতো 50 পাওয়ার মতো হয়ে গেল, আর বাকি আর পড়তে হবে না, ঠিক আছে। তো এরকম না, এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, এটা শুধু প্যাসেজ নয়। ঠিক ওই একটা চাষি যেমন বলে গেছিলো না, যে জমিতে সোনা পোতা আছে, মরে যাওয়ার সময় ছেলেরা 5 ছেলে খুদে টুদে সব কিছু করে কোদাল টোদাল দিয়ে কিচ্ছু পেলো না, শেষে বলছে বাবাকে গাল দিচ্ছে, তখন ছোট ছেলেটা বলছে গাল দিয়ে আর কি হবে, যখন খোঁড়াই হয়ে গেছে জমিটা, তো কিছুটা সর্ষে ছিটিয়েই দাও না। তো সর্ষে ছিটানোর পরে যখন সর্ষেটা উঠলো, তখন সেইটা দেখলো সোনা, সোনা জমিতে পুঁতে আছে, প্রতি বছরই ফলবে সোনা, তাই না? খড়ে যদি পরিশ্রম করা হয়, তাহলে প্রতি বছরই সেই সোনা ফলানো যাবে। সেই জন্য একটু কষ্ট আর পরিশ্রম করে যদি শিখে নেওয়া যায়, তাহলে এইটা কিন্তু তোমার পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট দেবে। এই কম্প্রিহেনশনটা কেন ইনক্লুড করা হয়েছে, দেয়ার ইজ সাম রিজন বিহাইন্ড ইট। যদি কারণ না থাকে, তাহলে একটা জিনিসকে তো জোর করে এখানে ইনক্লুড করে দেওয়া হয়নি। 80টা কোশ্চেন আছে, তার মধ্যে 25 থেকে 27টা কম্প্রিহেনশন জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে তো একটা ওয়েটেজ কেন দেওয়া হয়েছে? 80টার মধ্যে মানে 50% কোশ্চেন তোমাকে কম্প্রিহেনশনে জিজ্ঞেস করছে, তাহলে বুঝতে হবে ইট হ্যাজ এ গ্রেট ওয়েটেজ, এটা একটা ওয়েটেজ আছে সিভিল সার্ভিসে।
চলে এসেছে তোমাদের কনভেনশনাল ক্লাসরুম। কনভেনশনাল ক্লাসরুম টিচিং যেটা হয় আর কি, by emphasizing fixed duration over learning effectiveness। যে আজ পর্যন্ত যে কনভেনশনাল ক্লাসরুম টিচিং হয় তার ডিউরেশন 2 ঘন্টার ক্লাস হবে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পড়তে হবে। কার উপরে এমফাসাইজিং থাকে, গুরুত্ব থাকে ফিক্সড ডিউরেশন ওভার লার্নিং এফেক্টিভনেস, যে কে কতটা শিখলো তার উপরে গুরুত্ব থাকে না, বাস 10টা থেকে 5টা পড়া স্কুল চলবে, এটার উপরে ফিক্সড হলো। কনভেনশনাল ক্লাসরুম এটাই তো, বা আমি 2 ঘন্টা ক্লাস নেব, 2 ঘন্টার মধ্যে সবাই বুঝতে পেরেছো কিনা, কতটা বুঝতে পেরেছো কিনা, দ্যাট ওয়েট ইজ নট গিভেন, তাই না? তাহলে এফেক্টিভনেস থাকে আওয়ার্সের ওপরে কনভেনশনাল ক্লাসরুমে। দ্য কনভেনশনাল ক্লাসরুম বাই এমফাসাইজিং ফিক্সড ডিউরেশন ওভার লার্নিং এফেক্টিভনেস, ঠিক আছে, resign themselves to various outcomes, ঠিক আছে। The tyranny of the classroom is that every learner is subjected to the same set of lectures in the same way for the same duration। কি হচ্ছে দ্য টাইরানিটা বুঝো তো, অত্যাচার আর কি। যে ক্লাসরুম টিচিংটার অত্যাচারটা এরকমই যে সেম সেট অফ লেকচার, স্যার লেকচার দেবে আর সবার জন্য এটা প্রযোজ্য হবে, আর কিছু সময় ধরে সেই লেকচারটা স্যার দেবে, সবাই বুঝতে পারুক আর না পারুক, ঠিক আছে। তো সেটা তো একটা অত্যাচারই আর কি। দ্য টাইরানি অফ দ্য ক্লাসরুম ইজ দ্যাট এভরি লার্নার ইজ সাবজেক্টেড টু দ্য সেম সেট অফ লেকচার, প্রত্যেক লার্নার ওই একটা লেকচারার শুনে আর কি, ঠিক আছে, লেকচার্স ইন দ্য সেম ওয়ে ফর দ্য সেম ডিউরেশন। ইন দ্য এন্ড কি হয় শেষে, এ ফিউ লার্নার সাইন, মানে কিছু বুঝতে পারে, ফিউ লার্নার সাইন মানে কিছু সাইন করে বুঝতে পারে, সাম সারভাইভ, কিছু হ্যাঁ না মানে কিছু বুঝতে পারছে, কিছু অর্ধেকটা পারলো না, ঠিক আছে, অ্যান্ড দ্য রেস্ট আর লেফট বিহাইন্ড, অনেকে চোখ বন্ধ করে থেকে গেল যে আমার বোঝার দরকার নেই, ঠিক আছে, অ্যান্ড দ্য রেস্ট আর লেফট বিহাইন্ড, ঠিক আছে। আফটার দ্য ফিক্সড ডিউরেশন দ্য ক্লাসরুম মডেল মুভস ওয়ান, ঠিক আছে, যে আফটার দ্য ফিক্সড ডিউরেশন দ্য ক্লাসরুম মডেল মুভস ওয়ান উইথ নট এ থট স্পেয়ার্ড ফর দোজ লেফট বিহাইন্ড, যে ওই ফিক্সড ডিউরেশনের পরে ক্লাসরুম মডেল চলো আগে বাড়ো, আর দেখার দরকার নেই, পেরেছো না পেরেছো বুঝতে পারবে না, ঠিক আছে, তার নেক্সট ক্লাসে চলে গেল, তাই না। সেই বলছে যে আফটার দ্য ফিক্সড ডিউরেশন দ্য ক্লাসরুম মডেল মুভস অন, শুরু করছে আবার নেক্সট ক্লাস করবে, উইথ নট এ থট স্পেয়ার্ড ফর দোজ লেফট বিহাইন্ড, যারা লেফট বিহাইন্ড হলো তাদের জন্য আর কোনো চিন্তা করলো না। দিস ইজ হাউ উই এন্ড আপ উইথ 10% employability in our graduates after a decade and half of formal education। এই ডিকেড অ্যান্ড হাফ মিনস 15 ইয়ার্স, 15 বছরে পড়ানোর পরে গ্র্যাজুয়েট হওয়ার পরে এটা আমরা বুঝতে পারছি যে 10% এমপ্লয়াবিলিটি আছে, মানে গ্র্যাজুয়েট হলো তার মধ্যে 100টার মধ্যে 10 জন লোক এমপ্লয়মেন্ট পায়, বাকি আর পায় না, তো বুঝতেই পারে না কি পড়লো কি বুঝলো, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, পরিষ্কার বুঝতে। রিপিটিং দ্য সেম ineffectual script in the realm of skill education will not produce different result। রিপিটিং দ্য সেম, এই ক্লাসরুম পদ্ধতিটাকেই যদি স্কিল এডুকেশন, এটা তো ফর্মাল এডুকেশন আমরা করি সব, তো স্কিল, হ্যাঁ আরে মানে ক্ষেত্র আর কি, ক্ষেত্রে রেলম, রিপিটিং দ্য সেম ineffectual script in the realm of skill education will not produce different result। যে স্কিল এডুকেশন কি, স্কুল এডুকেশন ধরো যে স্কিল এডুকেশন সেগুলোকে বলে যেগুলো হলো তোমার যে আইটিআই সমস্ত কিছু বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, কেউ জুতা তৈরি করবে তো তার জুতা সেলাই কোর্স হলো ভালো করে, মানে সুন্দর করে, কেউ মানে গান শিখবে তো গানের যে একটা ভালো করে কোর্স হলো, মানে এগুলো হচ্ছে সব প্রফেশনাল কোর্স আর কি, যে যেটা করে সে নিজে একটা কাজ করতে পারে, যে অটোমোবাইল করবে, যেমন পলিটেকনিক আছে সমস্ত কিছু, যে স্কিল এডুকেশনের সমস্ত কিছু, যেটা গিয়ে ফিল্ডে কাজে লেগে যেতে পারবে আর কি, ঠিক আছে। তো ওই ফিল্ডেও যদি এই ধরনের এডুকেশন পদ্ধতিটা আর ক্লাসরুম টিচিংটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে রেজাল্ট খুব একটা ডিফারেন্ট আশা করতে পারো না, তারও ক্ষেত্রে ওই 10% এমপ্লয়মেন্ট পাবে, বাকি 90% আর পাবে না, মানে সবাই কাজে লাগতে পারবে না, ও বুঝতেই পারবে না। তো ক্লাসরুমে যেটা হয় যে সবার ক্ষেত্রে সমানভাবে যে ক্লাস লেকচার দিয়ে চলে গেল স্যার, এবার লেকচার দেওয়ার পরে 10% যেটা কি হলো যে কিছু সাইন করলো, কিছু ইন বিটুইন থাকলো, হ্যাঁ না বুঝতে পারলো না পারলো, সার্ভাইভ করলো, আর কিছু তো লেফট বিহাইন্ড হলো। ক্লাসরুম টিচিং তো সেটা প্রভাব করলো না, হয়ে গেছে ক্লাস, আবার নেক্সট ক্লাসে মুভ করো, ঠিক আছে, এটা হয়ে গেল। তো সেটা ক্লাসরুম টিচিংসের যে ডিমেরিটসগুলো আছে সেই জিনিসটা বললো। এটা কনভেনশনাল ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে যেটা আমরা গ্র্যাজুয়েশন করতে গিয়ে পড়াশোনা করি ক্লাস 1 to 5 থেকে সেই এই সমস্ত, কিন্তু
স্কিল এডুকেশন যেগুলো জায়গাতে স্কিল শেখানো হয়, কোনো একটা দক্ষতা কোনো একটা স্পেসিফিক ফিল্ডের উপরে যখন শেখানো হয়, সেই ক্ষেত্রেও যদি এই ক্লাসরুম টিচিংসটাকেই যদি আমি ব্যবহার করি এই পদ্ধতিটাকে, তাহলে এই রেজাল্টই আসবে, ডিফারেন্ট কিছু আশা করা যাবে না। এখানে যেমন 10% এমপ্লয়েবিলিটি এসছে, সো ওখানে দেখবে যে তাদের যতগুলো গ্র্যাজুয়েট বেরিয়ে আসবে, যতগুলোই বেরিয়ে আসবে, তার মধ্যে থেকে দেখা গেল যে ওই 10% এমপ্লয়েমেন্ট, তার বেশি 100% এমপ্লয়মেন্ট এরকম পাওয়া যাবে না। যদিও প্র্যাকটিক্যাল ফিল্ডটা আলাদা, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, ডাক্তারি পড়তে গেছে, ডাক্তার দেখতে গেছে, ডাক্তারকে দেখাতে গেছে, ডান চোখে অসুবিধা, ডাক্তার বলছে রেফার করে দিচ্ছে অমুকের কাছে যাও, ওখানে কেন বলছে আমি বাম চোখের ডাক্তার, হ্যাঁ বলছে বাম চোখের ডাক্তার। আমার পরীক্ষার সময় বাম চোখ কমন ছিলাম, বাম চোখ পড়ে গেছিলাম, ওটা মানে পড়ে গেছিলাম না, ওটা কেটে গেছিলাম বই থেকে, ওটাও পুরোটা কেটে নিয়ে যায়নি, বাম চোখটা ডান চোখটা একসঙ্গে ছিল কাটনি। ডান চোখের পাতাটা কেন কাটবে, পরীক্ষাতে বাম চোখটা আসছে, তো বাম চোখটা কেটে নিয়ে গিয়ে চোথা নিয়ে গিয়ে লিখে দিয়েছে। তো আমি বাম চোখের ডাক্তার আছি, ডান চোখটা আমি না, ডান চোখটা নেক্সট ইয়ারে আমার যে জুনিয়র আছে ওর সময় কমন ছিল, তো ওর কাছে যাও, তো ডান চোখের ডাক্তার ও আছে, ঠিক আছে। আমি বাম চোখের ডাক্তার, একটু তবুও জানতে হয় কিছু হয়, একটু বাম চোখটা জানি, ডান চোখটা কিচ্ছু যায় না, ঠিক আছে। কি হলো? ওরটা বোধহয় ঠিকঠাক হয়নি, ওকে বারবার দেখাতে হবে, ডাক্তার চেঞ্জ করতে হবে। আমি যেমন ডাক্তার দেখাতে গেছি, আমার অসুবিধা, বারবার বলছি ওকে একটা কথা, যে আমার পড়তে অসুবিধা হয়, বাকি কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই। আব ঘুরিয়ে টুরিয়ে বুঝিয়ে টুঝিয়ে মানে বাইফোকাল বানাবেই এটাকে দিয়ে, বারবার করে বলি যে ঠিক আছে আমি মানে বানালো, চশমা বানিয়ে দিল, কাজে লাগছে না, বলছে বলছে দুটোতেই ব্যবহার করতে পারবেন, আপনি গাড়ি চালাবেন তবুও ব্যবহার করতে পারবেন, আর এটা পড়াশোনা, পড়াশোনা করতে পারছি না, আর অসুবিধা হচ্ছে। এই বুঝাতে বুঝাতে ডাক্তারকে দুবার চশমাই চেঞ্জ করে ফেললাম। তৃতীয়বারে বললাম যে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আপনি শুধু আমার পড়াশোনার জন্য একটা চশমা, আমি সামনে সব দেখতে পাচ্ছি, ডিস্টেন্সে সব দেখতে পাই, শুধু আমার একটা চশমা সিঙ্গেল ফোকাসে শুধু স্টাডির জন্য আপনি করে দেন, ঠিক আছে। দেখবে এই চশমা আমি দুটো চশমা একই ফ্রেমে পড়ি, ঠিক একই ফ্রেমে পড়ি। তো সেটা বলে ওকে বলে যে আপনি শুধু এটা বানিয়ে, তো ও ডাক্তারি করলো না, ডাক্তারটা আমি করলাম। তারপরে থেকে আমি যথারীতি ঠিকঠাক পড়ি, পড়তে পারি, সব কিছু করতে পারি, ঠিকঠাক আছে, আমার ডিস্টেন্সে কোনো অসুবিধা নেই, ও টাকা কটা বেশি পাবে বলে আমাকে বাইফোকাল বানিয়ে দিতে পারবে। হ্যাঁ, আর ওটা পড়ে বাইফোকাল পড়ে না পড়তে পারছি ভালো করে, না ঠিক করে গাড়ি চালাতে পারছি, কারণ আমার এমনি তো ঠিক আছে। আর 0.00 কিছু 0.25 কম আছে, সেটার জন্য লাগে না কারো চশমা, একটা বয়সের পর সেটা থাকেই না, কিন্তু ও জোর করে ওই টাকার জন্য সেটাকে আমাকে বাইফোকাল করাবে। ওখানে 1700-2000 টাকা বেশি পাবে, আর একটা সিঙ্গেল বানাতে গেলে সে তার হয়তো এই 2000 টাকাটা কমে যাবে। তখন আমি বললাম যে আমার ডিস্টেন্সে কোনো অসুবিধা নেই, আমি শুধু পড়ার জন্য একটা সোললি ডিভোটেড ফর মাই স্টাডি একটা স্পেকটেকেল চাই, ঠিক আছে। ও বুঝে গেল যে হাজারো পরিশ্রম করার পরেও কার বোঝানো যাবে না যে বাইফোকাল করুন, ঠিক আছে। তা আমি বললাম যে যদি দরকার লাগে তো আলাদা করে একটা বানিয়ে দেবেন, কিন্তু আমাকে সিঙ্গেল বানিয়ে দিন এটা, তারপর থেকে আমি শান্তিতে আছি। Which of the following statements best reflect or reflects the most logical and rational inferences? In conventional classroom learning, দেখো, in conventional classroom learning, the central goal is duration of learning rather than attainment of competency. পরিষ্কার বুঝে গেছো? দ্য কনভেনশনাল ক্লাসরুম লার্নিং এ হচ্ছে যে সেন্ট্রাল গোল ইজ ডিউরেশন, যে এতক্ষণ পড়াতে হবে বা এতক্ষণ আমার ক্লাস আছে, লেকচার আছে, ঠিক আছে, অফ লার্নিং। আর কিছু টিচার তো আরো ভালো বুঝে যায় যে 2 ঘন্টা ক্লাস আছে, 1 ঘন্টা গল্প করে নেবো, 1 ঘন্টা পড়ি নেবো, ঠিক ইজ ডিউরেশন অফ লার্নিং রাদার দেন অ্যাটেইনমেন্ট অফ কম্পিটেন্সি, যে স্টুডেন্টের দক্ষতা অর্জন হলো কি হলো না, ঠিকঠাক আমি যে জিনিসটা পড়াতে চেয়েছি, বুঝাতে চেয়েছি, স্টুডেন্ট বুঝতে পারলো কি পারলো না, সেটার উপরে ফোকাস থাকে না ক্লাসরুম টিচিংয়ে, ঠিক আছে। কনভেনশনাল ক্লাসরুমস এনকারেজ ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ অ্যান্ড স্ট্যাম্প আউট অল ডিফারেন্সিয়েশন। খুব সুন্দর বলছে, কনভেনশনাল ক্লাসরুম এনকারেজ অন সাইজ ফিটস ওয়াল, একটা সাইজ সবার কাছে, মানে একটা 2 ঘন্টার লেকচার সবার কাছে ফিট করবে, ঠিক আছে, ফিটস ওয়াল। হ্যাঁ, অ্যাপ্রোচ অ্যান্ড স্ট্যাম্পস আউট অল ডিফারেন্সিয়েশন, ওদের মধ্যে যে এত পার্থক্য আছে, কে কোন গ্রাউন্ড থেকে এসছে, কে বুঝতে পারবে কে না পারবে না, একটাই লেকচার, সেটা ফিট করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটোই ঠিক আছে, 1 and 2।
তাহলে আনসার ইজ সি, বোথ 1 and 2. Based on the above passage, the following assumptions have been made. As a large number of workers in our country are employed in unorganized sector, India does not need to change its present conventional classroom system of education. বলছে আমরা বলেছি যে অর্গানাইজ সেক্টরে কাজ করছে 10% ওনলি, এইরকমভাবে গ্র্যাজুয়েশন হওয়ার পরে, গ্র্যাজুয়েট করার পরে মাত্র 10% এমপ্লয়েবিলিটি পাচ্ছে, 10% এমপ্লয়েবিলিটি পাচ্ছে। তো এই বলছে, অপশান বলছে যে আজ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স ইন আওয়ার কান্ট্রি আর এমপ্লয়েড ইন আনঅর্গানাইজ সেক্টর, ওখানে অর্গানাইজও বলেনি, এমপ্লয়েবিলিটির কথা বলেছে। তাহলে অর্গানাইজড আর আনঅর্গানাইজের ব্যাপার নয়, আগের কোশ্চেনে অর্গানাইজ ছিল, তাহলে এখানে অর্গানাইজড আনঅর্গানাইজের কথা নয়, আমার এখানে ওই এমপ্লয়েবিলিটি বলেছি আমি 10%, তাহলে আর কথাটা ভুল এখানে, যে লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স ইন আওয়ার কান্ট্রি আর এমপ্লয়েড ইন আনঅর্গানাইজ সেক্টর, ইন্ডিয়া ডাজ নট নিড টু চেঞ্জ ইটস প্রেজেন্ট কনভেনশনাল ক্লাসরুম সিস্টেম অফ এডুকেশন, চেঞ্জ করার কোনো দরকার নেই বলছে, তাহলে কথাটা ঠিক নয়। Even with its present conventional classroom system of education, India produces sufficient number of skilled workers to fully realize the benefits of democratic dividends. একদম ভুল, স্কিল্ড স্কিল ওয়ার্কার্স তৈরি করতে তো পারছে না। আমি তো ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে বললাম যে মাত্র 10% এমপ্লয়েবিলিটি পাচ্ছে, আর যদি স্কিল এডুকেশনের ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি তাহলে রেজাল্ট উইল নট বি দ্য ডিফারেন্ট, মানে ওই রকমই হবে, তাহলে এই কথাটাও ভুল। হ্যাঁ, কিছু বলে এটা বলাই নেই, প্লাস স্কিল ওয়ার্কার্স মানে যে আমরা সাফিসিয়েন্ট নাম্বার অফ স্কিল ওয়ার্কার্স আমরা তৈরি করছি সেটাও ভুল। হ্যাঁ, তাহলে কোনটা ঠিক হলো? শুধুমাত্র অনলি 2টা না? হ্যাঁ 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 হ্যাঁ, না দুটোই ভুল, এটা ভুল, 1 2 বোধ ভুল, তাহলে ডি, তাই তো? When a child reaches adolescence, there is apt to be a conflict between the parents and the child. একটা চাইল্ড যখন অ্যাডোলেসেন্সে পৌঁছায় তখন প্যারেন্টস আর চাইল্ডের সঙ্গে একটা কনফ্লিক্ট একটা ঘটেই থাকে, হয় আর কি। বাবা বলে তুমি বুঝো না, আর ছেলে বলে তুমি বুঝো না, ঠিক আছে? হ্যাঁ, তোমার সময় নয় এটা, আমাদের সময়, এটা বুঝতে পারছো না, ঠিক আছে? হ্যাঁ, 5টা বেজে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা পড়ে ছেড়ে দিচ্ছি, আচ্ছা এটা করে 2 মিনিট ছেড়ে দিচ্ছি, এটা করে, ঠিক আছে? When a child reaches adolescence, ঠিক আছে, ছোট আছে দেখে নাও, একটা চাইল্ড যখন অ্যাডোলেসেন্স হচ্ছে, there is a apt to be conflict between the parents and the child, চাইল্ড আর প্যারেন্টের মধ্যে একটা ম্যান্ডেটরি একটা দ্বন্দ্ব হবেই, ঠিক আছে? কনফ্লিক্ট হবে যে কোনো ইস্যু নিয়ে। কি? সিন্স দ্য লেটার কনসিডার্স, চাইল্ড কি কনসিডার করছে? সিন্স দ্য লেটার মিনস চাইল্ড, সিন্স দ্য লেটার কনসিডার্স হিমসেলফ টু বি বাই নাও কোয়াইট ক্যাপাবল অফ ম্যানেজিং হিজ ওন অ্যাফেয়ার্স, ওই অ্যাডোলেসেন্স হওয়াতে চাইল্ড মনে করছে, মানে অ্যাডোলেসেন্স হয়েছে যখন চাইল্ড থেকে, বলছে আমি আমার অ্যাফেয়ার্স ম্যানেজ করার জন্য, আমার জীবনের সমস্ত কিছু ম্যানেজ করার জন্য এনাফ, দ্যার ইজ নো নিড অফ ইন্টারফারেন্স অফ ইউ, বাবাকে বলছে, প্যারেন্টসকে বলছে তোমার ইন্টারফারেন্স লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, হোয়েল দ্য ফর্মার, বাবা কি ভাবছে, প্যারেন্টস কি ভাবছে, হোয়েল দ্য ফর্মার্স মানে মানে প্যারেন্টস আর ফিল্ড উইথ প্যারেন্টাল সলিসিটিউড হুইচ ইজ ওপেন এ ডিসগাইজ ফর লাভ অফ পাওয়ার, মানে ওই ভালোবাসারই একটা অন্যরকমভাবে ওভার পাওয়ার হয়ে যায়, মানে ওভার প্রোটেক্টিভ হয়ে যায় ছেলের জন্য। এই ছেলে এটা ভুল করলো না তো, এটা ঠিক করলো না তো, ঠিকঠাক করে ধরে, আরে বাবা আমি ক্রস করতে পারবো জেব্রা, আমি জানি এটা জেব্রা, ধরতে হবে না হাত, তোমাকে আমি যেতে হতো, ঠিক আছে? বাবা না না হাত ধরে থাক, পরে যাবি, আমি থাকবো না তখন তুই একাই যাবি, কিন্তু আমি আছি তো হাত ধরে যেতে হবে, ঠিক আছে? তো পাপা তাহলে ওভার প্রোটেক্টিভ হয়ে প্রত্যেকটা জিনিস ভাবছে, আর ছেলে ভাবছে যে ফালতু, আমি এত বড় হয়েছে, হাত ধরে আমাকে জেব্রা ক্রসিং করেছে, লজ্জা লাগছে না? হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, লোকে হাসবে না, আই এম নট ম্যাচিওর, হ্যাঁ আমি বড়ই হইনি, আই এম নট গ্রোন আপ, ঠিক আছে? তো ওকে লজ্জা লাগছে, আর বাবা বলছে আমার ছেলে, আমার সন্তান, আমি ভালো করে রোড ক্রস করাবো, বুঝতে পারলে? কি হয়েছে, কে তোমাদের মধ্যে কাকে নিয়ে যায় বাবা এরকম করে? আচ্ছা আচ্ছা, এই পুস্তকে একটা কথা আছে যে ফোলস আর রাসেস ইজিলি হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার্স টু ট্রিট, ভালো ভদ্রলোকরা যেখানে প্রবেশ করতে ভয় করে, গাধারা মানে মানে প্রবেশ করতে সাহস পায় না, গাধারা অনায়াসেই প্রবেশ করে, ঠিক আছে? তো ফুলস আর রাসেস ইজিলি হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার্স টু ট্রিট, ভালো ভদ্রলোকেরা যেখানে প্রবেশ করতে ভয় করে, একটু সাবধান হয়, হ্যাঁ,
গাধারা অনায়াসেই প্রবেশ করে। রাস্তাতে দেখবে তুমি যে তুমি ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মেনটেন করছো, কিন্তু দাঁড়িয়ে আছো, হাতে যখন সিগন্যাল লাল হবে তারপরে যাব, আর একটা ফেরিওয়ালা বা হকার একটা ছোট্ট একটা বাচ্চা, এই দাঁড়া, ঠিক আছে, পার হয়ে গেল, হাত দেখিয়ে দিয়ে বাড়িয়ে গেল, পেরিয়ে গেল। তুমি দেখতেই থাকলে ও জানে ঠিক রোজ এরকম করে একটু হাত দেখিয়ে দিলে গাড়িকে, বেরিয়ে গেল, ঠিক আছে। নাও নাও শেষ করি। যে ছেলে ভাবছে যে সিন্স দ্য লেটার কনসিডার হিমসেলফ, যে আমি এনাফ বড় হয়ে গেছি, আমি আমার অ্যাফেয়ার্স নিজে হ্যান্ডেল করতে পারবো আমার ঘটনাগুলো, কিন্তু বাবা ওভার প্রোটেক্টিভ হয়ে ভালোবাসা বেশি দেখিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা ছেলে পছন্দ করছে না। ওয়েল দ্য ফর্মার ফিল্ড উইথ প্যারেন্টাল সলিসিটিউড which is often a disguise for love or power. Parents consider usually that the various moral problems which arises in adolescence, adolescence যে moral problem গুলো ছেলের হয় আর কি, সেগুলো are peculiarly their province. The option they express, however, are so dogmatic that the young seldom confide in them and usually go their own way in the secret. মানে প্যারেন্টস ওই অ্যাডোলেসেন্স স্টুডেন্ট, মানে ওই বয়সের ছেলেকে যখন তারা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আর সলিউশন যেটা দেয় প্যারেন্টস, সেটা বলে খুব ডগম্যাটিক, মানে খুব গোড়ামি, মানে বুঝো না তুমি, আজকালকার মডার্ন যুগ, এটা চলে না, এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। ছেলে অন্যরকম রাস্তা দেখায়, সেই জন্য বাবার সেই কথাটা নেয় না। কি করে, দ্যাট দ্য ইয়ং সেলডম কনফাইন ইন দেম, বাবারা যে সাজেশনগুলো দেয়, যে প্রসেসগুলো প্যারেন্টসরা বলে যে এটা এইভাবে, এইটা করো, ওটা এইভাবে করো, ও নেয় না, বলে এটা পুরোনো মেথড, এটা চলে না এখন, ঠিক আছে। অ্যান্ড ইউজুয়ালি গো দেয়ার ওন ওয়ে ইন সিক্রেট। তাহলে গোপনভাবে, যে বাবা বলেছে করেছিস তো ওটা, আমি যেভাবে বলছি, হ্যাঁ 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 করেছি, হ্যাঁ ও করেছে অন্যভাবে, ঠিক আছে, করেছে অন্যভাবে। তারপর বাড়িতে মা যদি ছেলে আবার পক্ষপাতী থাকে, হ্যাঁ করেছে তো, অত জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ ও জানে, মা জানে যে ছেলে ডিফারেন্ট করেছে, হ্যাঁ বেশি করলেই ঝগড়া লেগে যাবে ব্যাপারটা এখন, তখন বলছে হ্যাঁ হ্যাঁ করেছে তো, ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে। Based on the above passage, the following assumptions have been made. The adolescent does not feel comfortable with his parents because they tend to be dominating and assertive. তাহলে কি বলছে প্যাসেজটা, যে অ্যাডোলেসেন্স কেন কমফোর্টেবল ফিল করে না প্যারেন্টসের সাথে? দ্য অ্যাডোলেসেন্ট ডাজ নট ফিল কমফোর্টেবল উইথ হিজ প্যারেন্টস বিকজ দে টেন্ড টু বি ডোমিনেটিং অ্যান্ড অ্যাসার্টিভ। তারা ডোমিনেট করার চেষ্টা করে, অ্যাসার্টিভ, আর ও ওই সময় ভাবে যে আমার একটা সেলফ, একটা সত্তা হয়েছে, আমি নিজে ডিটারমাইন করবো, নিজে চলবো। বাবা সবসময় করে আই দাঁড়া, আমার কথা শোন, আমার ভাবে চল, ঠিক আছে, সেটা এই একটা কনফ্লিক্ট হয়। তাহলে ঘটনাটা ঠিক, এটা পরিষ্কার বলছে, দ্য অ্যাডোলেসেন্স ডাজ নট ফিল কমফোর্টেবল উইথ হিজ প্যারেন্টস বিকজ দে টেন্ড টু বি ডোমিনেটিং অ্যান্ড অ্যাসার্টিভ। প্রত্যেক কথাতে, প্রত্যেক কাজে ডোমিনেট করতে চাই, মানে ঘরে একটা আলাদা 5 মিনিট একটা আলাদা মুহূর্ত চাই, চিন্তা ভাবনা করছে একটু কিছু হবে, কি করছিস রে, ঠিক আছে। এইবার এইবার ধরো ও কিছু ভাবছিল কোনো একটা জিনিস, যেটা প্যারেন্টসের সামনেই ভাবতে পারবে না, ঠিক আছে। আবার মা গিয়ে হয়তো বলে যে তুই আয় খাবি আগে, দাঁড়াও না 5 মিনিট, আমার একটা কাজ আছে। কি বই নিয়ে তো পড়ছিস না তুই, এলে কনফ্লিক্ট লেগে গেল। বলছে বই নিয়ে কি পড়লে বসে থাকে, অন্য কোনো চিন্তা করা যায় না, ঠিক আছে। ইস্যু, দ্য অ্যাডোলেসেন্ট অফ মডার্ন টাইমস, কি সবারই অ্যাডোলেসেন্ট মনে পড়ছে নাকি? The adolescence of modern times does not have much respect for parents. এটা নয় যে প্যারেন্টসের জন্য রেসপেক্ট নয়, তাই নয়। অ্যাডোলেসেন্সের সময় ওর একটা আলাদা একটু পেরিফেরি চাই, একটু সময় চাই, একটু নিজে চিন্তা ভাবনা করার, নিজের মতো করে ভাবার। আর ওই ভাবনার মধ্যে বাবা প্রত্যেকবার খোঁচা মেরে দেয়, ঠিক আছে, প্যারেন্টস প্রত্যেকবার নিজের এটা ঢুকিয়ে দেয় যে এটা এইভাবে কর, তো ও নিজের মতো করতে পারে না, তাই ওকে খারাপ লাগে আর কি। তাহলে তাহলে অনলি ওয়ান ইজ রাইট, অনলি ওয়ান ইজ রাইট, ঠিক আছে। এবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অন অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য অ্যাবভ প্যাসেজ? প্যারেন্টস ইন জেনারেল মে নট বি অফ মাচ হেল্প হোয়েন চিলড্রেন আর অন দেয়ার ওয়ে টু বিকামিং অ্যাডোলেসেন্টস। সাধারণত বলছে প্যারেন্টস ইন জেনারেল মে নট বি অফ মাচ হেল্প হোয়েন চিলড্রেন আর অন দেয়ার ওয়ে টু বিকামিং অ্যাডাল্টস। যখন অ্যাডাল্টস হচ্ছে, তো প্যারেন্টস ইন জেনারেল সাধারণত তাদের যে রাস্তা বা পন্থা আছে, যেভাবে তারা করে এসছে, সেইটাই তারা ওদের উপর যখন অ্যাপ্লাই করতে চায়, মাচ সাকসেস হয় না, ঠিক আছে। তারপরে নেক্সট কি, হোয়েন চিলড্রেন রিচেস অ্যাডোলেসেন্স ইনভলভমেন্ট অফ প্যারেন্টস ইন দেয়ার লাইফস ইজ আননেসেসারি। এটা কথা ঠিক নয়, নট অ্যাজ আননেসেসারি, দরকার লাগে ইনভলভমেন্ট, মানে এটা ভুল কথা। তাহলে modern day nuclear families are not capable of bringing up children properly.
প্যাসেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ইন মডার্ন সোসাইটিজ অ্যাডোলেসেন্স টেন্ড টু বি স্টাবর্ন, ডিসোবিডিয়েন্ট অ্যান্ড কেয়ারলেস। এই মডার্ন সোসাইটিতে অ্যাডোলেসেন্স কি হচ্ছে, খুব স্টাবর্ন, গোড়া খুব, হ্যাঁ, আর খুব ডিসোবিডিয়েন্ট অ্যান্ড কেয়ারলেস, এটাও ঠিক নয়। কারণ ওটা তার এজের ডিমান্ড, সে একটু আলাদা চাইতে চায়, নিজের মতো চিন্তা ভাবনা করতে চায়, আর বাবা মা জোর করে ঢুকে সেই পেরিফেরির মধ্যে, এই আর কি। তাহলে ফার্স্টেরটাই হচ্ছে প্যারেন্টস ইন জেনারেল মে নট বি অফ মাচ হেল্প when children are on their way to becoming adolescent adults, ঠিক আছে। তাহলে এখানেই থাক, হ্যাঁ। কত নম্বর করলাম মনে হচ্ছে 44 নম্বর না 44 নম্বর।